শুরু। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 25 ব্যাচের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমাদের ম্যারাথন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আমি হামিদ হাসান দীপ্ত তোমাদের সাথে আছি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সম্পর্কে সকল প্রকার ডাউটস, কোয়েশ্চেন্স, কোয়ারিজ যা আছে সবকিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবং তোমরা ইতিমধ্যে হয়তো আমার কিছু ক্লাস করে থাকবে। ফর এক্সাম্পল, প্যারাগ্রাফ এবং রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আমি তোমাদের কিছু ক্লাস নিয়েছিলাম, দুটো ক্লাস নিয়েছি এবং তোমরা হয়তো অনেকে আমার সেই ক্লাসগুলো করে থাকবে। আশা করা যাচ্ছে আজকের লাইভটা যদি তোমরা ঠিকঠাকভাবে করো তাহলে ইংলিশ ফার্স্ট পেপার সম্পর্কে তোমাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করছি। সো হাউএভার আমরা শুরু করে দেই। শুরু করছি না, তোমরা কে কে জয়েন করেছো ক্লাসে? যারা তো আমরা যারা যারা জয়েন করেছি আমরা কমেন্টে আমাদের উপস্থিতি জানান দেই, যাতে করে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, ইংলিশ ফার্স্ট পেপারের যে বিষয়টা সেটা হলো যে এখানে পরীক্ষায় কি কি আসবে এটা আমাদের সকলের জানা। আমরা সকলেই জানি পরীক্ষায় একটা সিন প্যাসেজ থাকবে, একটা আনসিন প্যাসেজ থাকবে, তারপর রিঅ্যারেঞ্জ থাকবে, ইনফরমেশন ট্রান্সফার থাকবে, ম্যাচিং থাকবে, প্যারাগ্রাফ থাকবে, ইমেইল থাকবে, কম্পোজিশন থাকবে, ডায়ালগ থাকবে, স্টোরি থাকবে। এগুলো সবকিছু আমাদের বলে দেয়া আছে, কিন্তু আমাদের যে বিষয়টা জানা দরকার যে এই বিষয়গুলো কিভাবে লিখতে হয় এবং কিভাবে লিখতে হয় এর জন্য তোমার যতটা না স্কিল জরুরি তার চাইতে বেশি জরুরি তুমি কিভাবে বিষয়গুলো হ্যান্ডেল করো। তোমার জরুরি হলো যে তুমি বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করছো, কোন কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে লিখলে তুমি এফেক্টিভলি লিখতে পারবে, কোন কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে লিখলে তুমি ভালো নাম্বার পাওয়ার একটা চান্স থাকবে, এই বিষয়টা জানা জরুরি। এবং সেই বিষয়গুলো আমি তোমাদেরকে এখানে আজকে এক্সাম্পলের সাথে আস্তে আস্তে ক্লিয়ার করে দেব। তো বেসিক্যালি আজকের ক্লাসে আমরা যেটা করতে যাচ্ছি, আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন নিয়েছি এবং এই কোয়েশ্চেনটা থেকে আমরা আস্তে আস্তে সলভ করা শুরু করব এবং সেই সলভ করার মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে প্রশ্নের আনসারগুলো কিভাবে করতে হয়। তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই। তার আগে আমি আর কিছুক্ষণ ওয়েট করতে চাই। তোমরা যারা যারা ক্লাসে জয়েন করেছো তারা প্লিজ কমেন্টে তোমাদের উপস্থিতি জানান দেবে। আচ্ছা, অমিয় কুমার বর্মন আইডি থেকে একজন হাই দিয়েছো। আচ্ছা, হ্যালো। পরীক্ষা কেমন হচ্ছে এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, আমরা দেরি না করে শুরু করে দিই। দেখো, তো আমাদের প্রথম যে আইটেমটা থাকে সেটা হলো সিন প্যাসেজ। সিন প্যাসেজগুলো তোমাদের বই থেকে আসে, তোমাদের টেক্সট বইয়ের মধ্যে যে প্যাসেজগুলো থাকে সেগুলো থেকেই একটা প্যাসেজ হুবহু তুলে দেয়া থাকে। ব্রাইট সাইড হলো তোমাদেরকে বাংলা ফার্স্ট পেপারের মতো টেক্সট থেকে ইনফরমেশন মুখস্থ করতে হচ্ছে না,
বরঞ্চ তোমাদের ফুল টেক্সটটা এখানে দিয়ে দেয়া থাকছে এবং তোমরা সেখান থেকেই তোমাদের আনসারগুলো খুঁজে খুঁজে বের করতে পারছো। এখন সিন প্যাসেজ আনসার করার জন্য বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন স্ট্র্যাটেজি প্রযোজ্য। আর আরো একটা বিষয় হলো, কোন টপিক থেকে তোমাদের সিন প্যাসেজ আসতে চলেছে এই বিষয়টা সম্পর্কে কেউ জানে না। কোনো বছরের স্ট্যাটিস্টিক্স মিলেই তোমরা বের করতে পারবে না যে ঠিক কোন বিষয়টা থেকে বেশি বেশি আসে। বাট ইয়েস, একটা বিষয় আমরা যেটা বের করেছি এটা হলো টেক বা আইসিটি রিলেটেড। ঠিক আছে, টেক বা আইসিটি রিলেটেড টপিক থেকে আসার একটা টেন্ডেন্সি বেশি, বাট এর কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে সিন প্যাসেজ আনসার করার ক্ষেত্রে এক একজনের জন্য এক এক রকম স্ট্র্যাটেজি কাজ করে। যারা ইংলিশ ভার্সনে পড়ছো তাদের জন্য একরকম স্ট্র্যাটেজি, যারা বাংলা ভার্সনে পড়ছো তাদের জন্য একরকম স্ট্র্যাটেজি। কিন্তু বিশ্বাস করো, তোমাদের কারোর জন্যই এই সিন প্যাসেজে ফুল মার্ক তোলা ইম্পসিবল কিছু না। দুইজন দুই স্ট্র্যাটেজিতে আগাতে পারবে, দুই ধরনের মানুষ দুই স্ট্র্যাটেজিতে আগাতে পারবে, কিন্তু নাম্বার দুইজনই হাইস্ট তুলতে পারবে। ইংলিশ ভার্সনে যারা পড়েছো তাদের ইংলিশ টেক্সট পড়ার একটা অভ্যাস থাকে। তোমাদের জন্য আমার যেটা সাজেশন, এটা আমার সাজেশন, আমি যেটা রিকমেন্ড করি, এবং আমি নিজেও ইংলিশ ভার্সনে পড়েছি এবং আমি নিজেও যে কাজটা করতাম সেটা হলো পুরো টেক্সটটা একবার পড়ে ফেলতাম। পুরো টেক্সটটা একদম লাইন টু লাইন, একদম এখান থেকে শুরু করে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন টু লাইন পড়ে ফেলতাম। কারণ ইংলিশ ভার্সনে যারা পড়ো তোমাদের জন্য এটার ক্যাপাসিটি আছে পুরোটা দ্রুত সময়ের মধ্যে পড়ে শেষ করার। বাট বাংলা ভার্সনে যারা পড়ো তারা এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই যে পুরো টেক্সট পড়তে পারছি না, এটা কি আমার ল্যাকিংস কিনা। এটা তোমার ল্যাকিংস না। তোমার জন্য যে কাজটা জরুরি, তুমি একদম সরাসরি আনসার চলে যাবে। তোমার এত কিছু চিন্তা করা লাগবে, সরাসরি তুমি আনসারে চলে যাবে। আনসারে গিয়ে তারপর তুমি কোয়েশ্চেন দেখবে আর প্যাসেজ থেকে আনসার খুঁজে খুঁজে বের করবে। ঠিক আছে, তোমাদের দুইজনের জন্য এরকম দুইটা স্ট্র্যাটেজি। আচ্ছা, সিন প্যাসেজে এমসিকিউ পার্ট যেটা আছে, এই এমসিকিউ পার্ট যেটা কোয়েশ্চেন নাম্বার 1, এই পার্টটা নিয়ে আমার খুব বেশি সাজেশন দেওয়ার নেই আসলে। এমসিকিউ পার্টটা নিয়ে আমার খুব বেশি সাজেশন দেওয়া নেই, তবে এমসিকিউ থেকে কি কি ধরনের প্রশ্ন আসে এই বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হলো সিনোনিম আসে, আর আসে হলো fill in the gaps, ঠিক আছে, বা fill in the blank। ঠিক আছে, বাট সবগুলোই তোমাদের ওয়ার্ড মিনিং ভিত্তিক, ওয়ার্ড মিনিং জিজ্ঞাসা করে। বাট হোয়াট স্পেশাল হিয়ার সেটা হলো যে তোমাদের সিনোনিম যেগুলো আসে বা ওয়ার্ড মিনিং যেগুলো আসে এগুলো সব তোমার প্যাসেজের উপর ভিত্তি করে আসে। ঠিক আছে, যেমন এই জায়গায় এই প্যাসেজে অমুক শব্দের মিনিং কি, এইভাবে আসে। ঠিক আছে, এই শব্দে এই প্যাসেজে অমুক শব্দের মিনিংটা কি। ঠিক আছে, এইভাবে তোমাকে বললো যে এইখানে কানেক্ট পিপল, ঠিক আছে, বললো যে কানেক্ট পিপল, এটা তুলে দিয়ে তোমাকে বললো যে এই প্যাসেজে এটার মিনিং কি। ঠিক আছে, এমনিতে তো কানেক্টের মিনিং তোমরা জানো। ঠিক আছে, কানেক্টের মিনিং কি, যোগাযোগ স্থাপন করে। কিন্তু এই প্যাসেজের মধ্যে কানেক্টের মিনিং কি এটা তোমাদেরকে জানতে হবে, এবং তোমার এমসিকিউ তে অপশনগুলো এভাবে দেওয়া থাকে। এইখানে কানেক্ট পিপল মানে হলো বোঝাচ্ছে কমিউনিকেশন। তোমরা বাংলায় যেমন অনুধাবন পড়ো না, অনুধাবন দক্ষতা, অনুধাবন, সেখানে একটা লাইন দেয়া থাকে, কবিতা হোক বা গল্প থেকে হোক, উপন্যাস থেকে হোক, একটা লাইন দেয়া থাকে এবং শেষে বলা হয় যে অমুক লাইনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। এই এমসিকিউ সিন প্যাসেজের এমসিকিউ গুলো এভাবেই আসে। একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ দেয়া থাকে, তোমাকে বলা হয় এই প্যাসেজের কনটেক্সটে সেটার মিনিং কি। ঠিক আছে, আচ্ছা। আর যেটা আসতে পারে সেটা তো বললাম সিনোনিম। সিনোনিম আসলে যদি সরাসরি সিনোনিম আসে তাহলে প্যাসেজের সাথে মিল থাকুক বা না থাকুক তুমি জাস্ট সিনোনিমটা লাগিয়ে দেবে, এবং অপশনগুলো ওভাবেই দেয়া থাকে। এখন সিনোনিম কিভাবে আমি জানবো যে এটা সিনোনিম কি?
এটার জন্য আমার সাজেশন হলো যে ক্লাস 9 10 2 বছর ধরে তোমরা টেক্সট বইটা পড়েছো এবং এর মধ্যেই তোমার ক্লাসে যখন পড়ানো হয়েছে, ঠিক আছে, তখন তোমাদের মিনিং গুলো অলরেডি জানা হয়ে যাওয়ার কথা। তো সিনোনিম গুলো এখন এক রাতের মধ্যে ইমপ্রুভ করার উপায় আছে বলে আমার মনে হয় না। এটা ডিমোটিভেটিং হলেও সত্য, আমি ফেক আশা দেখাচ্ছি না। আমি সত্য কথা যেটা বলছি, এক রাতের মধ্যে সিনোনিম ডেভেলপ করা সহজ না, সম্ভব না, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় ভালো করা পসিবল কিভাবে? তুমি যেহেতু সিন প্যাসেজ, তুমি বইটা বের করবে, পরীক্ষার আগে সময় আছে, বইটা বের করে প্রত্যেকটা টেক্সটের দেখবে যে টেক্সট যখন শেষ হয়েছে প্রত্যেকটা টেক্সটের পরে ইম্পর্টেন্ট ভোকাবুলারি দেওয়া থাকে, ওগুলো বের করবে, বের করে করে ডিকশনারি সার্চ দিয়ে, গুগল সার্চ দিয়ে দিয়ে মিনিং গুলো বের করবে। তোমাদের এরকম একটা মানে ধারণা রাখতে হবে যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া কোথায়। আমার একটা ফ্রেন্ড, আমার কলেজের রুমমেট ছিল, সে ঢাকা মেডিকেল কলেজে এখন পড়ছে। ও পরীক্ষার আগের দিন, আহ অনেকেই তো অনেক রকম প্যানিকে থাকে, পড়াশোনা করেছে, কেউ করেছে কেউ করেনি। ও কি করেছে, ও গেম খেলেছে, গড অফ ওয়ার বা এরকম কিছু একটা গেম। তার মধ্যে একটা শব্দ ছিল হারবিঞ্জার। এই শব্দটার মিনিং পরীক্ষায় এসেছিল 2022-23 সেশনের এমবিবিএস এক্সামে, এটা এসেছিল। এবং এই মিনিংটা সে ওই গেম থেকে শিখেছে এবং আরো একটা শব্দের মিনিং সম্ভবত শিখেছে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। তো আজকে রাতে তোমাদের যাদের যাদের সিনোনিমের সমস্যা আছে, ভোকাবুলারি বেশি ইমপ্রুভ না, তাদের জন্য আমার সাজেশন এটাই যে তোমরা রাতে রাতে বসবে, যে প্রত্যেকটা ইউনিটের শেষে বা টেক্সটের শেষে যে ইম্পর্টেন্ট ভোকাবুলারি দেওয়া থাকবে সেগুলো বের করবে, করে করে গুগল সার্চ দিয়ে দিয়ে দেখবে সবগুলো তোমাদের মনে থাকবে, এই গ্যারান্টিও আমি দিচ্ছি না, আনলেস তুমি শেরে বাংলাকে ফজলুল হক হয়ে থাকো। এরকম অনেকে অনেকে ওনাকে নিয়ে অনেক মিথ শোনা যায়, উনি নাকি একটা বই পড়তেন, পড়ে ছেড়ে ফেলতেন, ওনার সবকিছু মনে থাকতো। হোয়াট এভার, আমরা আসল কথায় আসি যে আমাদের এমসিকিউ পার্টটা এটুকুতেই কমপ্লিট। আচ্ছা, অনেকে জানতে চেয়েছো, মোহাম্মদ মামুন, উম্মে সাইদা, যে ঢা- ঢাকা বোর্ডের জন্য কিছু প্যাসেজ বলে দেন। কোনো বোর্ডের জন্য আমি তো বলেছি তোমাদের যে বোর্ডের জন্য আসলে কোনো প্যাসেজ গ্যারান্টি সহকারে বলা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, আবার আরেকটা কোয়েশ্চেন করেছো যে স্টুডেন্ট মুভমেন্ট নিয়ে কি পড়া লাগবে কিনা। পড়া লাগবে বলতে, যেহেতু তোমরা প্যারাগ্রাফ লিখবে, স্টুডেন্ট মুভমেন্টে বড় জোর কি আসতে পারে, প্যারাগ্রাফ আসতে পারে, কম্পোজিশন আসতে পারে, এবং এটা লেখার জন্য তোমার যে সবকিছু ডেট একদম মনে রাখতে হবে বিষয়টা এমন না। তোমরা তো এই সময় যথেষ্ট গ্রোন আপ, আন্দোলনের মধ্যে কি হয়েছে কবে হয়েছে তোমরা জানো, স্টিল রিভাইজ দেওয়ার জন্য তোমরা এমনি কিছু হালকা পাতলা পড়াশোনা করে যেতে পারো রাইটিং পার্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো কোয়েশ্চেন অ্যান্সার, যেটা কোয়েশ্চেন অ্যান্সার আনসার করার যে স্ট্র্যাটেজি, এটা এটার জন্য খুব একটা বেশি চিকন বুদ্ধির দরকার নেই। কোয়েশ্চেন গুলোর কি প্যাটার্ন খেয়াল করে দেখো। হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস? আচ্ছা, ধরো আমি পুরো প্যাসেজটা পড়িনি, আমি আসলেই পুরো প্যাসেজটা পড়িনি, এটার আনসার আমি কিভাবে করবো? আচ্ছা, এই যে the internet technology has helped design a large number of websites to facilitate social relations among people around the world. These are known as social networking services or social networks or social media. খেয়াল করে দেখবে প্রশ্নটা কেমন। হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস? খেয়াল করে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনই ডাব্লিউ বেস কোয়েশ্চেন, হোয়াট, হাউ, ওয়াই, ঠিক আছে। এটা একটু এক্সেপশন, এটা নিয়ে আমরা পরে কথা বলছি। হোয়াট, হাউ, ওয়াই, হোয়েন, ওয়্যার, এই ধরনের ডাব্লিউএইচ কোয়েশ্চেন যেখানে দেয়া থাকবে, এই ধরনের ডাব্লিউএইচ কোয়েশ্চেন যেখানে দেয়া থাকবে সেখানে আনসার তোমার ফিক্সড, এখানে ইয়েস নোর আনসার নেই কোনো। আচ্ছা, এবং ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো যখন দেয়া থাকে সাধারণত আনসারের পার্টটা বাদে, আনসারের পার্টটা বাদে বাকি অংশটা প্যাসেজের সাথে মিলে যায়। যেমন হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, সোশ্যাল নেট, দিজ আর নোন অ্যাজ
সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস। এই দিস গুলো কি, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেগুলোর কথা বলা হয়েছে, a large number of websites to facilitate social relations among people around the world। তোমার কাজ কি? তোমার কাজ এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত কপি করে দেওয়া, একদম সোজা কথায় কপি করে দেওয়া। বাট কপি করে দিলে যে জিনিসটা হয়, কপি করে দিলে এখানে একটু তোমার ইমপ্রেশন ডাউন হয়, খারাপ হয় একটু, সহজ কথা বলতে গেলে। বাট আমি তো বলেছি যে আমার এখানে নাম্বার তোলাটা জরুরি, ইমপ্রেশন ধরে রাখাটা জরুরি না। আর একটা বিষয় হলো, যেহেতু এই কোশ্চেনে নাম্বার 2, এই কোশ্চেনে কিন্তু নাম্বার 1 না। এই প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার কত করে? এই প্রত্যেকটা কোশ্চেনের মার্ক 2 করে, 2 × 5। তো তুমি যদি হুবহু কপি করে দাও, তোমাকে 1 বা 1.5 দিতেও পারে, দিবে এমনটা বলছি না, এটা এক্সামিনারের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, জুলাই আপরাইজিং নিয়ে আরো একজন প্রশ্ন করেছো, আমি এটার আনসার দিয়েছি যে হালকা পাতলা কিছু পড়ে যেতে পারো, যাতে করে রাইটিং পার্টে লিখতে অসুবিধা না হয়। আচ্ছা, আমি কোথায় ছিলাম? হ্যাঁ, অ্যান্সারটা কপি করে দিতে পারো। আর যদি কপি করে দেওয়ার ইচ্ছা না থাকে, তাহলে কি করবে? এই দিজ অংশটা, সরি, তাহলে যে কাজটা করবে, এখান থেকে এই লাইনটা পুরোটা তোমার নিজের ভাষায় লিখে আর নোন অ্যাজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস এইভাবে লিখে দেবে। নিজের ভাষায় কিভাবে লিখতে পারো? যেমন এখানে লেখা আছে, the internet technology has helped design a large number of websites to facilitate social relations among people around the world। তাহলে তুমি এভাবে বলতে পারো, a large number of websites on the internet that are designed to facilitate social relations among people are known as social networking services। বাট অবশ্যই এটা মনে রাখবে যে প্যারা হয়ে গেলে এই জিনিসটা করা দরকার নাই। কারণ দিন শেষে তোমার যে জিনিসটা দেখা হবে সেটা হলো তোমার গ্রামাটিক্যাল সেন্টেন্সটা কারেক্ট আছে কিনা, আর তোমার ইনফরমেশনটা ঠিক আছে কিনা। এবং এক্সামিনার যদি খুব খাসতে না হয়, তোমার নাম্বার এখানে 2-2 আসবে। আচ্ছা, এরপরে দেখো, হাউ আর দ্য সোশ্যাল নেটওয়ার্কস মেকিং আ গ্লোবাল কমিউনিটি। আমি প্যাসেজটা এখনো পড়িনি, তো দেখো, আহ এই দেখো, এখানে তোমাদের আনসারটা দেয়া আছে, এখানে তোমাদের আনসারটা দেয়া আছে, হয়ে গেল। এখন এই পুরো লাইনটা তুমি লিখে দিতে পারো, বাট এখানে তোমার প্রশ্নটা যেটা এসেছে সেটা হলো, হাউ আর দ্য সোশ্যাল নেটওয়ার্কস মেকিং আ গ্লোবাল কমিউনিটি। তাহলে পুরো লাইনটা হুবহু তুমি কপি করে দিতে পারো, বাট তোমাকে এটা বোঝাতে হবে, যে তুমি এই কোয়েশ্চেনের আনসারে ওইটা লিখেছো। তাহলে তোমার কাজ কি হবে? তুমি লিখবে যে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস আর ওয়েব বেসড অ্যান্ড হ্যান্স প্রোভাইড ওয়েজ ফর দ্য ইউজার্স টু ইন্টারেক্ট, এই পর্যন্ত সব লিখবে। ঠিক আছে, লেখার পরে একদম অ্যাক্রস দ্য বর্ডার্স সবকিছু এই পর্যন্ত সবকিছুই লিখবে। ঠিক আছে, লেখার পরে এই যে দে ফিল দ্যাট দে রিয়েলি লিভ ইন আ গ্লোবাল ভিলেজ, এই অংশটার এখানে এসে তুমি কি করবে? এই অংশটার এখানে এসে লিখবে যে দিস ইজ হাউ দ্য সোশ্যাল নেটওয়ার্কস আর মেকিং পিপল আ গ্লোবাল কমিউনিটি অ্যাজ ইফ দে আর লিভিং ইন আ গ্লোবাল ভিলেজ, এই ধরনের কথা লিখবে। ঠিক আছে, তোমাকে কিছু কিছু ক্ষেত্রে প্যারাফ্রেজ করার প্রয়োজন আছে। ঠিক আছে, আচ্ছা, হাউ ডাজ সোশ্যাল নেটওয়ার্ক ওয়ার্ক? দেখো, এটা আমরা আনসার বের করি। আচ্ছা,
social network works social networks work based on the internet. ঠিক আছে, social networks work based on the internet by connecting people around the world. এই আনসারটা তোমাদেরকে একটু ভেবেচিন্তে বের করতে হবে। ওই সোশ্যাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, এই যে এখানে একটা পার্ট দেয়া আছে, the internet technology has helped design a large number of websites to facilitate social relations among people around the world. তার মানে সোশ্যাল নেটওয়ার্কের একটা ওয়ার্কিং প্রসিডিউর হলো ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। আর কিভাবে কাজ করে সোশ্যাল নেটওয়ার্ক হলো, আর কি করা যায়, যে ইউজার্স আপলোড পিকচার্স, মাল্টিমিডিয়া কন্টেন্টস, লুক ইনটু আদার পিপলস প্রোফাইল। সোশ্যাল মিডিয়াতে কি করা যায়, মিডিয়াতে কি করা যায়, মিডিয়া কিভাবে কাজ করে, এই বিষয়গুলো তোমাকে এই প্যাসেজ থেকে বের করে লিখতে হবে। আচ্ছা, হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্কস স্প্রেডিং র্যাপিডলি, এটার কোয়েশ্চেনটা হলো ওই যে আবার সেই কপি করার মতো। আমি দেখি এখানে, দেখো হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্কস এক্সপ্যান্ডিং সো ফাস্ট, তোমার আনসার কিন্তু এই পুরো প্যাসেজে দেয়াই আছে, এখানে সরাসরি তোমাকে বলেই দিছে, কোয়েশ্চেনটা এখানে তুলে দেওয়া আছে, হুবহু কোয়েশ্চেনটা এখানে তুলে দেওয়া আছে। তোমার কাজটা কি হবে, তোমার কাজটা হবে এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি দিয়ে যে বিষয়গুলো দেয়া আছে এই বিষয়গুলোকে ওয়ান ওয়ার্ডে বা ওয়ান ফ্রেজের মধ্যে লিখে ফেলা। সোশ্যাল, আচ্ছা প্রথমে কোথায় দেওয়া আছে, মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিস আর কস্ট ফ্রি। আচ্ছা, তার মানে সোশ্যাল নেটওয়ার্ক এক্সপ্যান্ড করার জন্য প্রথম একটা যে কারণ সেটা হলো তারা কস্ট ফ্রি। আচ্ছা, সেকেন্ডলি কি, ইউ ক্যান মেক ইউর পার্সোনাল প্রফাইল উইথ দ্য এন্টার অনলাইন কমিউনিটি। আচ্ছা, তার মানে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো পাবলিসিটি। দ্বিতীয় বিষয়টা হলো পাবলিসিটি, যে নিজের প্রোফাইলটা অন্যের সামনে, সারা বিশ্বের সামনে প্রেজেন্ট করার একটা সুযোগ দ্বারা হয়ে যায়, যেটা মানুষ আর কি সব মানুষই করতে পছন্দ করে, সকলেই নিজের ঢোল পেটাতে পছন্দ করে। থার্ডলি, সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স টু আপলোড পিকচার্স, মাল্টিমিডিয়া কন্টেন্টস অ্যান্ড মডিফাই দ্য প্রোফাইল। থার্ডলি, এটা 3 নম্বর কজ। ঠিক আছে, আর ফোর্থলি কি ছিল, নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স টু পোস্ট blog entries. User profiles have a section dedicated to comments from friends and other users. Finally there are privacy protection measures too. ঠিক আছে, তাহলে তোমার আনসার কি হবে, তোমার আনসার হবে হলো social networks are spreading so rapidly firstly because they are cost free, they are helpful for people to present themselves before the online community. তারপর প্রথম কাজটা কি, প্রথম এটা কি পাইলাম, যে বিকজ দে আর কস্ট ফ্রি। দ্বিতীয় কারণটা কি, পাবলিসিটি। তৃতীয় কারণটা কি, তৃতীয় কারণটা হলো কোথায় গেল, মাল্টিমিডিয়া কন্টেন্টস। চতুর্থ কারণটা কি ছিল, আচ্ছা এটা দাগানো হয় নাই, প্রাইভেসি প্রোটেকশন মেজার্স টু, প্রাইভেসি প্রোটেকশন মেজার্স। মানে আর কি ওই লাইনটা লিখে দেবে, ওই অংশটা। তার মানে সোশ্যাল মিডিয়া এক্সপ্যান্ড করার পেছনে এই হলো কারণ। তোমাকে ফুল লাইনগুলো লিখতে হচ্ছে না, বাট লাইনের মেইন অংশগুলো তোমাদেরকে লিখতে হচ্ছে। আচ্ছা, এবার আমি দেখি 4 নাম্বার কোশ্চেনটায় যাই, যেটা আমরা বাদ রেখেছিলাম। ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট ইন 2 or 3 সেন্টেন্সেস। কি সিম্পল অ্যান্ড ইজি, দেখো তো বলা হয়েছিল যে হয়ে গেল, আচ্ছা ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি। কি সিম্পল অ্যান্ড ইজি, সোশ্যাল মিডিয়ার ইউজ সিম্পল অ্যান্ড ইজি। ঠিক আছে, কিভাবে সিম্পল অ্যান্ড ইজি, দেখো পরের লাইনেই আনসার দেওয়া আছে।
আগের লাইনে অ্যান্সার দেওয়া আছে, ইট ইজ লাইক প্রেজেন্টিং ইউরসেলফ বিফোর দি এন্টায়ার ওয়ার্ল্ড, ইউ ক্যান লুক ইনটু আদার পিপলস প্রোফাইল ইফ ইউ আর ইন্টারেস্টেড, ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি। ঠিক আছে, আচ্ছা তার মানে কেন সিম্পল অ্যান্ড ইজি, যে মানুষ নিজেকে, এটা একটু তোমাদেরকে বুঝে লিখতে হবে, যেগুলো এগুলো এক্সপ্লেনেশন টাইপ যেগুলো কোয়েশ্চেন আছে, যে একটা স্টেটমেন্ট দিয়ে বলবে যে ব্যাখ্যা করো, তখন তোমাকে একটু রিজনিং করতে হবে মাথার মধ্যে, নিজের মাথার মধ্যে একটু রিজনিং করতে হবে যে কেন এরকমটা বলা হলো, যে কোন জিনিসটাকে সিম্পল অ্যান্ড ইজি বলা হলো। এই যে লুকিং ইনটু আদার পিপলস প্রোফাইল, আর হলো প্রেজেন্টিং ইউরসেলফ বিফোর দি এন্টায়ার ওয়ার্ল্ড, এই জিনিসটা অনেক সিম্পল অ্যান্ড ইজি। যে কোনো মানুষ নিজেকে পুরো ওয়ার্ল্ড কমিউনিটির আগে সামনে প্রেজেন্ট করাটা তো চারটিখানি কথা না, এবং সব মানুষ চাইলেই সব পুরো বিশ্বের আগে সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারে না, সেজন্য একটা প্রয়োজনীয় প্ল্যাটফর্ম দরকার হয়। এবং সোশ্যাল মিডিয়া আসার আগে এই প্ল্যাটফর্মগুলো ছিল কি, নিউজ পেপার, প্যাম্পলেটস, বুকস, এগুলোর মাধ্যমে মানুষ নিজেকে পুরো বিশ্বের সামনে প্রেজেন্ট করতে পারতো ঠিকই, কিন্তু সকলের জন্য সেই প্রিভিলেজটা ছিল না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই প্রিভিলেজটা আছে। তাহলে তোমাদের আনসারটা কি হবে, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ খুব সহজে নিজেকে সারা বিশ্বের সামনে প্রেজেন্ট করতে পারে। তার মানে ইউজিং সোশ্যাল মিডিয়া পিপল ক্যান ইজিলি প্রেজেন্ট দেমসেলভস বিফোর দি এন্টায়ার ওয়ার্ল্ড and they can share their own opinions, thoughts and everything, and social media is the thing that made it easy for them, that's what it means। ঠিক আছে, that's what the statement in the question means, it is simple and easy। ঠিক আছে, এখানে একটু তোমাদের রিজনিং খাটাইতে হবে। আর বাকি যে কোয়েশ্চেনগুলো থাকে, হোয়াট ইজ, হাউ, হোয়াই, এগুলো যেগুলো থাকে, এগুলো দেখা যায় তোমাদের সবসময়, তোমরা খেয়াল করে দেখবে আমি এতক্ষণ বলেছি যেটা, যে এই হোয়াট, হাউ, হুইচ, হোয়াই, ডাব্লিউএস কোয়েশ্চেন যেগুলো আছে, এই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে আনসারগুলো সাধারণত তোমার প্যাসেজের মধ্যে দেয়া থাকে, তোমাকে জাস্ট একটু কষ্ট করে খুঁজে বের করতে হয়। ঠিক আছে, আচ্ছা আমরা আগাই। দেখো, read the following text and fill in each gap with a suitable word based on the information of the text। আচ্ছা, আগে টেক্সটটা আমরা পড়ি। Today there are many jobs where we need English. This is because the world has become smaller. Vast distances are shortened by speedy transport. We can talk to a person thousands of kilometers away on the phone or the internet, so we can communicate with the whole world easily. English has made this communication easier. There are many countries in the world with many languages, but to communicate with them you cannot speak all the language। আচ্ছা, প্রথম লাইনটা দেখে আমরা কি আন্দাজ করতে পারলাম, যে এই প্যাসেজটা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের গুরুত্বের উপর। এই প্যাসেজের উপর ভিত্তি করে আমাদের কোশ্চেনটা কি ছিল দেখো। So if you learn English you have the best opportunity to find a good job both within, আচ্ছা কোশ্চেন ছিল different people use different languages for making কি বলো, for making, we can talk to a person thousands of kilometers away on the phone or the internet। আচ্ছা, যখন আমরা কারোর সাথে কথা বলি তখন মূলত আমরা কি করি, কমিউনিকেট করি বা যোগাযোগ করি। আচ্ছা, আনসিন প্যাসেজের ক্ষেত্রে একটা হতাশাজনক ইনফরমেশন হলো যে এই আনসিন প্যাসেজের ক্ষেত্রে তোমাদেরকে এটা পুরোটাই নিজের উপর, আনসিন প্যাসেজ তোমাকে পুরোটাই নিজের স্কিলের উপর ডিপেন্ড করে আনসার করতে হবে। ঠিক আছে, এটা একটা সত্যি একটা হতাশাজনক বিষয়, বাট আবার ব্রাইট সাইডও আছে। ব্রাইট সাইড কি, যে তোমাকে খুব পশ ওয়ার্ড ইউজ করার কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট কমিউনিকেট দেয়া আছে, এখানে দেয়া আছে মেকিং। ঠিক আছে, যেহেতু ফর মেকিং দেয়া আছে তার মানে এখানে অবশ্যই একটা নাউন হবে, মেকিং এর পরে অবশ্যই একটা নাউন হবে। তার মানে তোমাকে তো এখানে কমিউনিকেট লিখতে চলবে না, কমিউনিকেটের নাউন কি, কমিউনিকেশন। কমিউনিকেটের নাউন হলো কমিউনিকেশন। ঠিক আছে, এখন আরো কমিউনিকেশনে আরো অনেক পশ ওয়ার্ড আছে, কনভারসেশন, ইন্টারাকশন। ঠিক আছে, এই ধরনের অনেক ওয়ার্ড আছে,
কিন্তু তোমার এত কিছু কষ্ট করে খুঁজে বের না করে তুমি জাস্ট কমিউনিকেশন লিখলে এখানে চলবে, ঠিক আছে? আচ্ছা, বাট a common language is necessary in dash to communicate with the people of the whole world. আচ্ছা, এখানে যে বিষয়টা আছে এটা হলো, এখানে আনসারটা হবে অর্ডার, ইন অর্ডার টু কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড। এখন ইন অর্ডার কেন হলো এর কোনো আনসার নাই, ঠিক আছে? ধরো যে ঢাকার নাম ঢাকা কেন, এর কোনো আনসার আছে? নাই। ঢাকার নাম ঢাকা রাখা হয়েছে তাই ঢাকা। এটা মোবাইল, এটা পেন কেন, এর নাম কেন মোবাইল, এর নাম কেন পেন হইলো না, ঠিক আছে? এর আসলে কোনো আনসার নাই। এটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের, এটা এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা অলংকার, ঠিক আছে? এর কোনো গ্রামার নাই বা কোনো নিয়ম নাই। আমি একটু আগে বলেছিলাম যে হতাশাজনক বিষয়টা হলো যে তোমাকে এটা পুরোটাই নিজের স্কিলের উপর ডিপেন্ড করে করতে হবে, যে কোনো কিছুর উদ্দেশ্যে কিছু করা, কোনো কিছুর উদ্দেশ্যে কিছু করা। এই ক্ষেত্রে যে আমরা ইন অর্ডার টু এই ফ্রেজটা ইউজ করি, এই বিষয়টা সম্পর্কে আমরা অনেকে জানি, অনেকে জানি না, কিংবা অনেকে জানা সত্ত্বেও হয়তো ওই ঠিকঠাক মুহূর্তে মাথায় থাকে না। সেজন্য ইন অর্ডার টু কমিউনিকেট উইথ পিপল অফ দ্য ওয়ার্ল্ড, এই যে ইন অর্ডার টু, এটা তোমাকে আসলে নিজেকে মাথা খাটায় বের করতে হবে। ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য ড্যাশ অফ বিইং দ্যাট ল্যাঙ্গুয়েজ, ইট হেল্পস টু, আচ্ছা আগে এটা শেষ করি। ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য ড্যাশ অফ বিইং দ্যাট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, একটা ল্যাঙ্গুয়েজ যখন সকল মানুষের ভাষা হয়ে যায়, তখন সেটা সেই ল্যাঙ্গুয়েজের জন্য একটা গর্বের বিষয়, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজের জন্য একটা গর্বের বিষয়। তাহলে ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য ড্যাশ অফ বিইং দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে আমরা কি বলতে পারি? রাইট বলতে পারি। আবার তুমি যদি স্ট্যাটাস লেখো, স্ট্যাটাস স্ট্যাটাস যদি লেখো তাতেও হবে, ঠিক আছে? তোমার সহজ সহজ কথা হলো মিনিং ঠিক থাকলেই হলো। আবার দেখি, ইট হেল্পস টু গেট গুড জবস এন্ড হ্যাভ বেটার কি, তুমি কমিউনিকেট করতে পারতেছো, তুমি গুড জব পাচ্ছ, তারপরে তুমি কিছু সুবিধা পাচ্ছ। হ্যাভ বেটার, এখানে তাহলে হবে অপরচুনিটিস। So we should learn English properly as it helps dash our unemployment problem. It helps, আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে একটা ক্লাস নিয়েছি, সেখানে বলেছি যে হেল্পস এর পরে এরকম থাকলে ভার্বের বেস ফর্ম হয়। It helps remove our unemployment problem. এই প্যাসেজটা, এই আইটেমটা, ঠিক আছে, ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে এই যে আনসিন প্যাসেজ থেকে যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হয়, এটা সবচাইতে বেশি কমপ্লেক্স, আবার একই সাথে সবচাইতে বেশি সহজ। সহজ কোন দিক দিয়ে? যে তুমি ইচ্ছা মতো এখানে তোমার ওয়ার্ড ইউজ করতে পারবে, তোমার কোনো বাধ্যবাধকতা নেই, শুধুমাত্র মিনিং গুলো যদি মিলিয়ে দিতে পারো তাতে হবে। আর এই পুরো প্যাসেজটা ডিপেন্ড করবে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর। তো যাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো তারা এটাতে একটু আপার হ্যান্ডে থাকবে, বাট যাদের ল্যাঙ্গুয়েজ স্কিল খারাপ, খারাপ বলতে হয়তো খুব একটা বেশি ভালো ইংরেজি ভাষা সম্পর্কে খুব বেশি ধারণা নেই, মানে স্কুল কলেজে যা পড়েছে এর বাইরে খুব বেশি ধারণা নেই, তাদের জন্য একটু কষ্টকর। বাট যদি তুমি মিনিং হিসাব করে মিলিয়ে দিতে পারো, আশা করছি সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আছে হলো ইনফরমেশন ট্রান্সফার। এটা আমার দেখা সবচাইতে সহজ, সকলের জন্য সহজ একটা টপিক। এটার কাজ কি? আচ্ছা, এখানে মূলত কি থাকে সেটা আগে দেখি। এখানে থাকে যেটা, সেটা হলো যে একটা টেবিল দেয়া থাকে, সেই টেবিলের মধ্যে কি থাকে? ইভেন্ট থাকে, প্লেস থাকে, টাইম থাকে, কখনো, ঠিক আছে, কখনো প্লেস থাকে, কখনো টাইম থাকে, কখনো ক্যারেক্টার দেয়া থাকে, ঠিক আছে? এরকম কলাম দেয়া থাকে। কলাম দেওয়ার পরে সেখানে তোমাদের এরকম কয়েকটা এরকম 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 গ্যাপ থাকে। তোমরা অবশ্যই পরীক্ষা দিয়েছো, মডেল টেস্ট দিয়েছো, অনেক কিছু টেস্ট পরীক্ষা দিয়েছো, তোমরা জানো। তো তোমাদের কাজ যেটা হয়, ওই প্যাসেজ থেকে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো বের করে এনে তোমাদের এখানে পূরণ করতে হয়। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো যে দেখো, ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি, বর্ন, প্লেস তো দেওয়াই আছে, কোথায় বর্ন?
এইটা তোমরা এখান থেকে বের এই প্যাসেজটা আনসার করার আগে, মানে ওই টেবিলটা আনসার করার আগে এই প্যাসেজটা পুরোটা পড়ার কোনো প্রয়োজন নেই, অযথা টাইম ওয়েস্ট। তোমরা সরাসরি টেবিলে চলে যাবে। এটা ইংলিশ ভার্সন বাংলা ভার্সন সকলের জন্যই বলছি। সবাই সরাসরি টেবিলে চলে যাবে এবং গিয়ে আনসার করা শুরু করবে। ইভেন্ট দেওয়া আছে বর্ন, তাহলে তুমি খুঁজে বের করবে যেহেতু বর্ন তোমার শুরুর দিকে কিছু একটা হবে। জন্ম জন্ম যেহেতু দেওয়া আছে সেহেতু শুরুর দিকেই দেয়া থাকার কথা, তখন তুমি শুরুর দিকে খুঁজবে। শুরুর দিকে খুঁজতে খুঁজতে অবশ্যই পেয়ে যাবে যে হি ওয়াজ বর্ন অন 7 মার্চ 1949, রহিমগঞ্জ তো দেওয়াই আছে। তার মানে তোমার দুইটা ইনফরমেশন যখন দেয়া থাকবে অলরেডি, তোমাকে বাকিটা খুঁজে বের করতে খুব একটা বেগ পেতে হবে না। ঠিক আছে, তাহলে তুমি ইনফরমেশন ওখানে যেটা দেওয়া আছে 7 মার্চ 1949 এটা দিয়ে দিবে। আচ্ছা, এরপরে আছে কি, এরপরটাতে দেখো ইভেন্ট দেয়া আছে, তারপর জায়গাও দেয়া আছে, সময়ও দেয়া আছে। দেয়া নাই, সরি জায়গা দেয়া নাই, সময় দেয়া আছে। দেওয়া নাই হলো জায়গা। আর তোমার জায়গাটা বের করতে হবে। সে কি করলো? জয়েন্ট অ্যাজ এ ক্যাডেট। সময়ও দেওয়া আছে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল করে দেখবে যে এইখানে সময়গুলো সব সিরিয়ালে দেওয়া থাকে। অধিকাংশ সময়, সব সময় এখানে টাইম লাইনটা সিরিয়ালে দেওয়া থাকে। সে ক্যাডেট হিসেবে জয়েন করছে কোথায় সেটা দেওয়া নাই, কিন্তু কবে জয়েন করছে সেটা দেওয়া আছে। আচ্ছা, আমি 2 নম্বরটা মিস করে গেছি, 2 নম্বরটা মানে পরে আসতেছি। দেখো, তার 1967 দেয়া আছে। 67 দুইটা জায়গায় আছে, এখানেও আছে এখানেও আছে। 1967 কি করলো? হি জয়েন দি আর্মড ফোর্সেস অ্যাজ এ ক্যাডেট। তার মানে আমরা পেয়ে গেলাম যে সে কোথায় জয়েন করছে, ক্যাডেট ইন দা পাকিস্তান মিলিটারি একাডেমি। তাহলে তোমার কাজ হবে এটা লিখে দাও। আচ্ছা, আমরা আবার 2 নম্বরে যাই। দেখো, ইভেন্ট বা অ্যাক্টিভিটি। ঢাকা ইউনিভার্সিটি, সময় দেওয়া আছে 1967। তাহলে এই 1967 সে কি করলো? ইভেন্ট বা অ্যাডমিশন অ্যাক্টিভিটি যেটা দেওয়া ছিল সেটা হলো অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স ইন ঢাকা ইউনিভার্সিটি। তার মানে তুমি পুরো এইটাও লিখতে পারো, আর শুধুমাত্র চাইলে অ্যাডমিশন ইনটু ঢাকা ইউনিভার্সিটি এটাও লিখতে পারো। এই প্যাসেজই তো আসবে না, সেজন্য আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার কোয়েশ্চেন। ইন দি ইঞ্জিনিয়ারিং কর্পস, জায়গা বা প্লেস দেওয়া আছে, কবে সেটাও দেওয়া আছে 1968। ইভেন্টটা দেওয়া নাই, সে কি করছিল সেটা দেওয়া নাই। সে কি করছিল দেখো, টাইম দেওয়া আছে 1968, ইঞ্জিনিয়ারিং কর্পস দেওয়া আছে। কি করলো? হি ওয়াজ কমিশনড ইন দি ইঞ্জিনিয়ারিং কর্পস ইন 1968। তার মানে সে কমিশন ছিল ইঞ্জিনিয়ারিং কর্পসে 1968-এ। তার মানে আমাদের ইভেন্টটা হবে হলো কমিশনড। মানে এইভাবে লিখতে পারি, he was commissioned in the engineering corps 1968, was killed on the bank of Mahananda কত সালে, মানে কোন টাইমটা এখানে দেয়া আছে যে on 14 December 1971, তাহলে টাইমটা দিয়ে দেবে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ঠিক আছে, বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন ছিলেন ক্যাপ্টেন, তিনি হলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। রাইট আ সামারি অফ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। এবার আসো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো সামারি কিভাবে লিখতে হয়। সামারি লেখার কিছু গ্রাউন্ড রুলস আছে। ঠিক আছে, প্রথম কথা হলো সামারি লিখতে গেলে অবশ্যই এই অংশটা তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সামারি লিখতে গেলে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে যে তুমি যদি সাইজ বড় করে লেখো লাভ নেই, লেখা সুন্দর করে লেখো লাভ নেই, তারপরে তুমি যদি বিশাল ইনফরমেশন দিয়ে ভরাই ফেলো লাভ নাই। ঠিক আছে,
বিশাল বিশাল ইনফরমেশন দিয়ে যদি ভরায় ফেলো তাও লাভ নাই। লাভ আছে কি করলে, যদি ঠিকঠাক মতো প্যাসেজের ইনফরমেশনটা তুলে ধরতে পারো, এটা হলো একমাত্র লাভ। সামারি রাইটিং এর ক্ষেত্রে তোমার যে জিনিসটা চাই, তোমার কাছে প্যাসেজের জিস্টটা চাই। প্যাসেজের জিস্টটা তোমার কাছে চাই। জিস্ট মানে হলো মূল কথা, প্যাসেজে কি মেসেজ দেয়া হয়েছে সেটা চাই, ঠিক আছে, এবং এটা খুব অল্প কথার মধ্যে চাই। সামারি রাইটিং এর ক্ষেত্রে কিছু অঘোষিত নিয়ম আছে। অঘোষিত নিয়মগুলো কি, যে সামারিকে অবশ্যই অবশ্যই প্রথম নিয়মটা হলো সামারিকে পুরো প্যাসেজের 1/3 এর বেশি হওয়া যাবে না, ঠিক আছে, 1/3 এর বেশি হওয়া যাবে না, মানে সরি ভুল লিখলাম একটু, এটা হবে পুরোটা less than 1/3 of the passage। এর বেশি যদি তুমি সামারি লেখো, তোমার নাম্বার খালি কমতেই থাকবে, নাম্বার আর বাড়বে না। আচ্ছা, আরেকটা নিয়ম কি আছে, ইরেলেভেন্ট ইনফরমেশন দেয়া যাবে না। ইরেলেভেন্ট ইনফরমেশন দেয়া যাবে না। ইরেলেভেন্ট মানে কি, অপ্রাসঙ্গিক। ধরো আমি যখন ক্যাট কলেজে ছিলাম, ইউনিভার্সিটিতে যেমন হল আছে না, আমাদের আছে হলো হাউস। আমি ছিলাম হলো বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউসে। এখন আমি যদি সামারি লিখতে গিয়ে এটা বলি যে আমি জাহাঙ্গীর হাউসে ছিলাম, জাহাঙ্গীর হাউসের স্টুডেন্ট, ক্যারেক্টার অনেক ভালো হয়, এটা হবে হলো অপ্রাসঙ্গিক ইনফরমেশন, লেখা যাবে না। আচ্ছা, আর কি করা যাবে না, নো পার্সোনাল অপিনিয়ন, কোনো প্রকার ব্যক্তিগত মতামত রাখা যাবে না। প্যাসেজের রাইটার, প্যাসেজের যে লেখক, সে যা বলছে, প্যাসেজের যে লেখক তার যে বক্তব্য হুবহু তোমাকে তাই লিখতে হবে, এর বাইরে লেখা যাবে না, ঠিক আছে, কোনো পার্সোনাল অপিনিয়ন দেয়া যাবে না। তারপরে লিস্ট পসিবল ডাটা। ডাটা কোনগুলো, ডাটা হলো সংখ্যা, 1949, 1971, 1968, এই বিষয়গুলো যে দেখো, এগুলো হলো ডাটা। ডাটা যত পারবে কম দেবে। বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীরকে নিয়ে আমরা যে প্যাসেজটা পড়লাম এখানে, এই প্যাসেজের মধ্যে দেখো তার সারা জীবনের ঘটনা পরম্পরা দেয়া আছে, ঠিক আছে, সে কি করছে না করছে এগুলো দেয়া আছে। মূলত এখানে আমরা কি পড়তে আসছি, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের অবদান আমাদের দেশের জন্য। এই প্যাসেজের মূল থিমটা হলো এটা, অবদান। তার জন্ম কবে, তার কি কাজ, এগুলো আমরা জানছি হলো প্রসঙ্গক্রমে। মূল থিমটা হলো এখানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের অবদান, ঠিক আছে, এবং সেই অবদান অবদান বর্ণনা করতে গিয়েই আমরা এই যে বাকি অংশগুলো, তার অন্যান্য অ্যাচিভমেন্ট যেগুলো আছে, তার জন্ম থেকে শুরু করে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যাওয়া, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, এই সব অনেক কিছু, হি ওয়াজ অ্যান অফিসার ইন সেক্টর 7 অব দ্য মুক্তি বাহিনী, এগুলো এগুলো প্রসঙ্গক্রমে এসেছে। তার মূল অ্যাচিভমেন্ট কি ছিল, যে শহীদ হয়েছে, এটাই তার অ্যাচিভমেন্ট, অবদান, ঠিক আছে। তো এসব লিখতে গিয়ে যতটা পারা যায় ডাটা কম দিতে হবে, ঠিক আছে, কারণ ডাটা যখন দেবে তোমার প্যাসেজের সাইজ এমনিতেই বড় হয়ে যাবে। আচ্ছা, তো সামারি রাইটিং এর জন্য এই গ্রাউন্ড রুলস গুলো তোমাদেরকে ফলো করতে হবে। এই সামারি রাইটিং এর জন্য তোমাদেরকে আলাদা করে এখানে কিছু স্টেপ বাই স্টেপ
কিছু স্টেপ বাই স্টেপ রুল এনেছি, এটা সম্ভবত ইউনিভার্সিটি অফ টরন্টোর ওয়েবসাইট থেকে, আই এম নট শিওর। আইডেন্টিফাই দ্য sections of the text, find the text thesis and main ideas, breaking down the text into sections helps you understand. আচ্ছা, তোমাদের এই পুরো ইয়াটা মনে রাখতে হবে না, তোমার যেটা মনে রাখতে হবে ব্রেকিং ডাউন দ্য টেক্সট, এটা তোমার একটা কাজ, ব্রেকিং ডাউন দ্য টেক্সট ইনটু সেকশনস। আচ্ছা, এটা আমরা কিভাবে করব দেখো। এই টেক্সটের মধ্যে কয়টা সেকশন আছে? এই টেক্সটের মধ্যে সেকশন আছে 3টা। এক হলো বীর শিশু জাহাঙ্গীরের জন্ম, দ্বিতীয় হলো তার অ্যাক্টিভিটি, আর তৃতীয় হলো তার অ্যাক্টিভিটির মধ্যেই কিন্তু ওই যে তার অবদান বা অ্যাচিভমেন্ট চলে আসবে, আর তৃতীয় হলো ডেথ। হলো না 3টা? আচ্ছা, এখন আমাদের কাজ কি? আচ্ছা, লেখাটা বোধহয় একটু অস্পষ্ট হয়েছে, আমি একটু ফাঁকা জায়গায় লিখি। আচ্ছা, প্রথমে আছে হলো বার্থ, তারপরে আছে হলো অ্যাক্টিভিটি বা অ্যাকশন বা অ্যাচিভমেন্ট যাই বলো, তারপরে আছে হলো ডেথ। এই যে 3টা সেকশন আমরা পেয়ে গেলাম, এই 3টা সেকশন কি আমাদের 1/3 বলছিলাম না, এই 1/3 মধ্যে এই 3টা সেকশন আমাদেরকে ঢোকাতে হবে। কিভাবে ঢোকাবো দেখো। Distinguish between major and minor details. How do details connect back to the thesis and main ideas? আচ্ছা, thesis and main idea, মেইন আইডিয়ার আরেকটা নাম হলো থিম। আমি একটু আগে যেটা বললাম, থিম বা বাংলায় বলে মূল ভাব, বাংলায় বলছি মূল ভাব। প্যাসেজের মূল ভাব কি ছিল? আমাদের প্যাসেজে ইনফরমেশন কি বলে, সেকশন যদিও 3টা, বার্থ, অ্যাক্টিভিটি, ডেথ, আমাদের মূল ভাবটা কিন্তু বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের অবদান। তার মানে আমরা যখন পুরো প্যাসেজটাকে, পুরো টেক্সটটাকে 3 ভাগে ভাগ করে নেব, তারপরে আমরা বের করে নেব যে তার এই প্যাসেজে মূলত আলোচনার বিষয় ছিল কোন সেকশনটা। আলোচনার বিষয় ছিল আমাদের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের অবদান। সেজন্য তোমাদের মাথায় রাখতে হবে অবদান নিয়ে ইনফরমেশন একটু আমাদেরকে বেশি রাখতে হবে। তারপর রিমুভ মাইনর ডিটেইলস এন্ড এক্সাম্পলস। সামারির মধ্যে কোনো ধরনের, সরি, টেক্সটের মধ্যে কোনো ধরনের এক্সাম্পল যদি থাকে, ঠিক আছে, এক্সাম্পল গুলোকে বাদ দিতে হবে। এখানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের কথা আছে। ধরো তোমার একটা টেক্সট দিল, ধরো ফ্রুটস অফ বাংলাদেশ, বাংলাদেশে কি কি ফল পাওয়া যায় এটা নিয়ে তোমাকে একটা টেক্সট লিখে দিল, বললো যে এটা সামারি করতে। সেখানে অবশ্যই অনেকগুলো ফলের নাম দেয়া থাকতে পারে। তোমার সামারি যখন লিখবে সবগুলো ফলের নাম তোমার লেখা যাবে না, এক্সাম্পল অ্যাভয়েড করতে হবে। আর কি, মাইনর ডিটেইলস। আচ্ছা, মাইনর ডিটেইলও অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ঢাকা ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্সে পড়েছে, এটা একটা মাইনর ইনফরমেশন, ছোট ইনফরমেশন, এটা আমাদের না জানলেও চলবে। ঠিক আছে, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর যদি স্ট্যাটিস্টিক্স না পড়ে থাকতেন, স্ট্যাটিস্টিক্স পড়ে থাকেন বা না থাকেন, ইট ডাজন্ট ম্যাটার, তার অবদানের ক্ষেত্রে এর কোনো ভূমিকা নাই। আচ্ছা, তারপরে কোথায় গেল, হ্যাঁ, এইচএসসি ফ্রম বরিশাল বিএম কলেজ, এটাও একটা মাইনর ইনফরমেশন, এটা আমাদের না জানলে চলবে। ঢাকা ইউনিভার্সিটি একটু মেজর ইনফরমেশন, বাট এটাও খুব একটা বড় ইনফরমেশন না। তোমরা চাইলে এটা তোমাদের প্যাসেজের মধ্যে লিখতে পারো, চাইলে নাও লিখতে পারো। আচ্ছা, তারপরে ডেট গুলো, এই সবগুলো ডেট, বিশেষ করে জন্মসাল, জন্মদিন, যেটা জন্ম তারিখ, তারপরে এইটা যত ধরনের সাল এখানে আছে, ঠিক আছে, এই সবগুলোই মাইনর ইনফরমেশনের আন্ডারে পড়ে। বাট যেহেতু আমি বলেছিলাম যে হি ওয়াজ স্কিলড ইন অ্যান অ্যাটেম্পট টু, আচ্ছা, হি ওয়াজ স্কিলড এটা ছিল তার অ্যাচিভমেন্ট,
সেহেতু মৃত্যুর দিনটা, তিনি যেদিন মানে শহীদ হন, এই দিনটা একটু ইম্পর্টেন্ট। তোমরা চাইলে তোমাদের প্যাসেজের মধ্যে এই অংশটা শুধুমাত্র শুধুমাত্র এই তারিখটা তোমরা রাখতে পারো। আচ্ছা, পে অ্যাটেনশন টু ট্রানজিশন ওয়ার্ডস। ট্রানজিশন মার্কার নিয়ে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম প্যারাগ্রাফের একটা ক্লাসে। ট্রানজিশন মার্কার হলো, ধরো আমি বললাম যে আই গো টু স্কুল, আই অ্যাটেন্ড দি অ্যাসেম্বলি, তারপরে আই ডু মাই লেসন্স। ঠিক আছে, দেখো, আই গো টু স্কুল, আই অ্যাটেন্ড দি অ্যাসেম্বলি, আই ডু মাই লেসন্স, কোনটার পরে কি করি, এই যে তিনটা লাইন, এই তিনটা লাইনে আমি কোনটার পরে কি করি এটা কিন্তু স্পষ্ট না। আমি স্কুলে যাই, অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করি, তারপর আমি আমার ক্লাসে পার্টিসিপেট করি, বা আই ডু মাই লেসন্স, এগুলো কিন্তু এখানে স্পষ্ট না। কারণ স্কুলে যাওয়ার সাথে, অ্যাসেম্বলিতে যাওয়ার সাথে, আমার লেসন্সে পার্টিসিপেট করার সাথে এই তিনটার মধ্যে যে সম্পর্ক আছে, এটা এখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তিনটাকে পরস্পর সম্পর্ক চিহ্ন তিনটা বাক্য মনে হচ্ছে। কিন্তু যদি আমরা এভাবে লিখি যে আই গো টু স্কুল, তারপর ধরো আমি এখানে দিয়ে দিলাম দেন, দেন আই অ্যাটেন্ড দি অ্যাসেম্বলি, তারপরে দেন আই ডু মাই লেসন, এই যে দুইটা দেন দিয়ে দিলাম। দেন এটা দেওয়ার কারণে কি হলো, এটা দেওয়ার কারণে আমরা বুঝতে পারলাম যে আগে আমরা স্কুলে যাই, তারপরেই আমি অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করি, এবং তারপরে আমি ক্লাসে অ্যাটেন্ড করি। এই বিষয়টা ইম্পর্টেন্ট। এই ধরনের মার্কারগুলোকে বলে ট্রানজিশনাল মার্কার বা ট্রানজিশন ওয়ার্ডস। এটা নিয়ে প্যারাগ্রাফের যে ক্লাসটা আছে রেকর্ডেড, সেখানে বিস্তারিত আলোচনা আছে। অল্প একটা অংশ, ছোট একটা অংশ আমি চেষ্টা করবো সেটা ক্লিপ করে দিয়ে দেওয়ার আজকের মধ্যেই। তো ট্রানজিশন ওয়ার্ডগুলোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এগুলোর ব্যবহার মাথায় রাখবে। ঠিক আছে, যেমন হাউএভার, দেয়ারফর, দাস, নেক্সট, ইন দ্য মিড টাইম, এগুলো। এরপরে কি করবো, রিঅর্ডার দি আইডিয়াস অ্যাজ নিডেড, ইউ ডোন্ট হ্যাভ টু মেইনটেইন দি এক্সাক্ট সেম অর্ডার অ্যাজ দি অথর। তার মানে এই যে মহিউদ্দিন জাহাঙ্গীর, তার অবদান নিয়ে আমরা একটা প্যাসেজ পড়লাম, টেক্সট পড়লাম, আমরা চাইলে আমাদের মতো করে সাজিয়ে সেটা লিখতে পারি। এমন করতে পারো যে তুমি প্রথম প্যারাগ্রাফ বলতেছি, সামারির 3 ভাগের প্রথম 2 ভাগে তুমি লিখলে মহিউদ্দিন জাহাঙ্গীরের অবদান সম্পর্কে, শেষে লিখলে তার জন্ম, মৃত্যু এবং অন্যান্য কিছু, এরকম লিখতে পারো। কিংবা তুমি সরাসরি প্যাসেজের অর্ডারও ফলো করতে পারো। রিজার্ভ ইউর অপিনিয়ন্স, ইউর অ্যানালিসিস অফ দ্য টেক্সট ইজ ইম্পর্টেন্ট বাট ইট ডাজ নট বিলং ইন আ সামারি। রিজার্ভ ইউর অপিনিয়ন মানে যেটা আমি বললাম একটু আগে, যে নো পার্সোনাল, কোনো ধরনের ব্যক্তিগত মতামত দেয়া যাবে না। আচ্ছা, তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। না হয় আমি পড়িয়ে যাব, কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, না বুঝতে পারবে না সেটা না, দেখা দেখা যাবে যে আমি পড়িয়ে যাব, তোমাদের কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার হবে না। অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে দ্রুত আমাকে জানাতে হবে। ঠিক আছে, আচ্ছা। ক্লাস শেষে অবশ্যই আমি একটা কিউএনএ সেশন রাখবো, সেখানেই আমাকে জিজ্ঞাসা করতে পারো। ইওর অ্যানালাইস, যেটা বলছিলাম, নো পার্সোনাল অপিনিয়ন, কোনো ধরনের পার্সোনাল অপিনিয়ন দেওয়া যাবে না, যে মহিউদ্দিন জাহাঙ্গীরকে আমার সেই লাগে, এরকম বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা। এই হলো সামারি রাইটিং এর বিষয়। তো সামারি রাইটিং এর মহিউদ্দিন জাহাঙ্গীরের সামারি আমরা কিভাবে লিখতে পারি, এই যে টেক্সটটা আমরা পড়লাম, আমি পুরো সামারি লিখে দেবো না, বাট আমি তোমাদেরকে একটা আইডিয়া দিব।
তোমরা প্রথমে যেটা লিখবে সেটা হলো যে মহিউদ্দিন জাহাঙ্গীরের হিউজ কন্ট্রিবিউশন, এই বিষয়ে একটা বাক্য লিখবে। মুক্তিযুদ্ধে তার এরকম অবদান ছিল, যে 7 নম্বর সেক্টরে এই যুদ্ধ করছে, চাঁপাইনবাবগঞ্জের কাছে সে যুদ্ধ করছে, এরকমটা লেখাটা জরুরি না। ঠিক আছে, এটুকু লিখতে পারো যে সে অমুক সে অমুক কি বলে হয়ে গেল, সে ক্যাপ্টেন, সে চাঁপাইনবাবগঞ্জ হয়ে গেল, সে ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছে। এরকম একটা বাক্য লিখে দিলে প্রথম। তারপর লিখলে কি তার পাস্ট লাইফ, ঠিক আছে, কিংবা এডুকেশনাল ক্যারিয়ার বা ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে একটা লাইন লিখবে। সামারি কিন্তু 4-5 লাইনের বেশি লেখা দরকার নেই আসলে। পাস্ট লাইফ বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে একটা লাইন লিখবে। প্রথমে লিখলে যে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর had a huge contribution in the liberation war of our country. He fought as an officer. Under Sector 7 near Chapanabganj. এটা চাঁপাইনবাবগঞ্জ, এগুলো লিখতে পারো না পারো। Yes, he fought as a captain during the liberation war. His past life was glorious as well. ঠিক আছে, he used to study in Dhaka University in BM College. এগুলো লিখতে পারো। তারপরে আবার চলে যেতে পারে কোথায়, তার শহীদ হওয়ার ঘটনা। ঠিক আছে, যে এই অকুতোভয় সৈনিক অমুক সময় অমুক দিনে অমুক জায়গায় ফাইট করতে গিয়ে মারা যায়। ঠিক আছে, এই কয়েকটা, এই যে 1, 2, 3, 4, এই 4টা কথা লিখলেই তোমার 5টা, সরি 1, 2, 3, 4, 5, এই 5টা কথা লিখলেই তোমার সামারি মোটামুটি কমপ্লিট। তাও যদি তোমার মনে একটু খুঁতখুঁতি থাকে, তুমি চাইলে তার কবরস্থান এবং আর কিছু বিষয়, ছোটখাটো কিছু বিষয়, সেক্টর নম্বর, তারপরে কোথায় ফাইট করেছেন, এটা র্যাঙ্ক, ঠিক আছে, এগুলো লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, আরো কি লিখতে পারো, আর মিলিটারি ক্যারিয়ার, সে এত মিলিটারি ক্যারিয়ার, সে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ইয়ে করেছেন, কি বলে, কমিশন প্রাপ্ত হয়েছেন ইঞ্জিনিয়ারিং কর্পসে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যুদ্ধ করেছেন, এভাবে লিখতে পারো, এনাফ। ঠিক আছে, তো এই হলো তোমাদের সামারি রাইটিং। তো সামারি রাইটিং নিয়ে কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাতে হবে। আচ্ছা, একজন কমেন্ট করেছো কমপ্লেইন লেটার কি আমাদের আসবে? কমপ্লেইন লেটার আমি এখন পর্যন্ত দেখিনি। যেটা আসে যে আর ফার্স্ট পেপারে তো আসবে না, ফার্স্ট পেপারে তো এমনি তো আসছে না, বা এটা আসলেও সেকেন্ড পেপারে আসতে পারে। কমপ্লেইন লেটার আমি দেখিনি কখনো। যা আছে যে কোনো ধরনের ডিমান্ড বা এরকম কিছু থাকলে সেক্ষেত্রে হয় যে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে বা এরকম কিছু। আচ্ছা, এরপর আছে রিঅ্যারেঞ্জ। এটা অনেক প্যারাদায়ক একটা আইটেম, বাট এটা হতাশাজনক একটা ইনফরমেশন হওয়া সত্ত্বেও একটা ব্রাইট সাইড হলো কি, যে রিঅ্যারেঞ্জের মাল্টিপল অ্যান্সার থাকে, কখনো কখনো, সবসময় না। রিঅ্যারেঞ্জের মাল্টিপল অ্যান্সার্স থাকে, এবং এটা আসলেই সত্য যে বোর্ড এক্সামে তোমাদের যদি এরকমটা মনে হয়, যারা আনসার প্রণয়ন করেন, প্রশ্নপত্র প্রণয়ন করেন, তাদের কাছে যদি এমনটা মনে হয় যে এই রিঅ্যারেঞ্জের কয়েকটা অ্যান্সার আছে, তাহলে তারা সেভাবেই সেই অ্যান্সারগুলো দিয়ে দেয় এবং এক্সামিনার সেই অনুযায়ী খাতা দেখেন। তোমরা অবশ্যই অবশ্যই জেনে থাকবে যে রিঅ্যারেঞ্জ লেখার সময় অবশ্যই এরকম একটা ছক মেনটেন করতে হয়। ধরো যে এখানে 8টা অপশন, এরকম এখানে 8টা দাগ টেনে নেবে,
তারপরে 1 2 3 এরকম সিরিয়াল দিয়ে নেবে। দেওয়ার পরে এখানে কোন কোন নাম্বারটা আগে বসবে, ডি আগে বসবে না ই আগে বসবে না এফ আগে বসবে, এরকম ধরো এফ এইচ জি এ বি এরকম ধরো অর্ডারটা এভাবে লিখবে। ঠিক আছে, রিয়ারেঞ্জ আনসার করার নিয়মটা হলো এরকম। অনেকে ফ্লো চার্টের মতো এভাবে লেখো যে এফ জি এইচ এরকম না লিখে ওরকম যে ছক করে লিখবে। ঠিক আছে, এরকম করে। আচ্ছা এবার দেখো তো রিয়ারেঞ্জটা কিভাবে লিখতে হয় আমরা একটু দেখে নিই। রিয়ারেঞ্জের ক্ষেত্রে পূর্বের ঘটনা কোনটা, সবচেয়ে শুরুর ঘটনা কোনটা, এটা প্রথমে বের করতে হবে। এটা বের করার কয়েকটা উপায় আছে। এক হলো যদি সাল দেওয়া থাকে, যদি সাল দেওয়া থাকে তাহলে তো কথাই নেই। যেখানে যে সেন্টেন্সটা সবচেয়ে পূর্বের সাল দিয়ে শুরু, ধরো 2000, এই পুরো রিয়ারেঞ্জের মধ্যে ধরো 2010 আছে, 2008 আছে, তার মানে অবশ্যই 2008-এর যে লাইনটা ওটা সবার আগে হবে। ঠিক আছে, আচ্ছা ইয়ার দ্বারা বোঝা যায়। আর কি দ্বারা বোঝা যায়? টাইম ওয়ার্ড। টাইম ওয়ার্ড হলো এই বাংলা যেটা ভাবতেছো সেটাই, সময় শব্দ। আগামীকাল, গতকাল, পরশুদিন, এগুলো। ঠিক আছে, এখানে টাইম ওয়ার্ড কি আছে? ওয়ান্স আপন আ টাইম। ওয়ান্স আপন আ টাইম মানে কি? অনেক দিন আগে, অনেক কাল আগে। কিংবা আমরা বাংলায় বলি না এক দেশে ছিল এক রাজা, এই টাইপ। আচ্ছা তো সাল যদি দেয়া থাকে তাহলে বুঝতে পারবে, আর যদি সময় শব্দ বা টাইম ওয়ার্ড দেয়া থাকে তাহলে বুঝতে পারবে যে কোন সেন্টেন্সটা আগে। এরপরে যেটা করতে হবে, এটা হলো তোমার যে সেন্টেন্স গুলো দেয়া আছে এগুলোর সিরিয়াল বুঝতে পারার জন্য এটা একটা উপায়। পাশাপাশি আর যে উপায়টা থাকে সেটা কি, যে ঘটনা পরম্পরা। যেমন এই যে দ্য বেয়ার স্মেলড হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস। ঠিক আছে, এখন স্বাভাবিক ঘটনা কি, ভাল্লুক তাকে আগে শুকে দেখবে, দেখার পরে সে আন্দাজ করে নেবে যে এটা মৃত, লোকটা মৃত। ভাল্লুক দেখার আগেই তুমি যদি লেখো যে হি থট হিম টু বি ডেড, তাহলে কিন্তু বিষয়টা সঙ্গতিপূর্ণ থাকে না। ঠিক আছে, কিংবা তুমি আগে লিখলে দেন দ্য বেয়ার ওয়েন্ট অ্যাওয়ে, পরে লিখলে দ্য বেয়ার স্মেলড হিজ ইয়ার্স নোজ এন্ড ফেস, তারপর লিখলে হি থট হিম টু বি ডেড, হবে না। ঠিক আছে, আচ্ছা দেন দ্য বেয়ার ওয়েন্ট অ্যাওয়ে সাডেনলি দে কেম অ্যাক্রস আ বেয়ার, এভাবে লিখলেও হবে না। তো এখানে তোমার কমন সেন্স তো কাজ করে, পাশাপাশি এই কয়েকটা স্ট্র্যাটেজি তোমার একটু মাথায় রাখতে হবে। তাহলে এইটাকে রিঅ্যারেঞ্জ করলে কি আসবে? এটাকে রিঅ্যারেঞ্জ করলে আসে হলো, দেখো যে ওয়ান্স আপন আ টাইম যেহেতু দেওয়া আছে অনেক কাল আগের কথা, তার মানে অনেক কাল আগের কথা যেহেতু, এটা আমাদের সবার আগের লাইন, তাহলে এটা হবে আমাদের 1 নম্বর লাইন। ওয়ান্স আপন আ টাইম টু, এটা কি লেখা, সরি একটু ভুল হয়ে গেছে এখানে। টু ফ্রেন্ডস ওয়্যার পাসিং থ্রু আ ফরেস্ট, দুইজন হেঁটে যাচ্ছে। দুইজন যখন হেঁটে যায় স্বাভাবিকভাবে আমাদের মাথায় আসে যে সেই দুইজন কি করতে করতে হেঁটে যাচ্ছে। দে ওয়ার টকিং অ্যাবাউট লাভ ফর ইচ আদার। বলছে যে বন্ধু আমি তোমার অনেক ভালোবাসি বন্ধু, তুমি বিপদে পড়লে আমি আসলে থাকতে পারবো না, তোমাকে বাঁচানোর জন্য আমার যা করা উচিত তাই করব, এরকম। দে ওয়ার টকিং অ্যাবাউট দ্য লাভ ফর ইচ আদার। এবার আমাদের 2টা লাইন কিন্তু শেষ, তারপরে বাকি 6টা লাইন দেখো। এর মধ্যে একটা লাইনে আমরা পরের লাইনে বসাতে পারবো, কারণ এই লাইনে একটা ট্রানজিশনাল মার্কার আছে। না এটা কারণ না, আমি বলতেছি যে ট্রানজিশন মার্কারটা কি কাজ করলো এখানে, তারা যখন কথা বলছিল তখন হঠাৎই একটা ভাল্লুক তাদের সামনে চলে আসলো। এটা হলো আমাদের 3 নম্বর লাইন। এটা একটু কমন সেন্স দিয়ে বের করতে হবে। আচ্ছা
তারপর কি করলো, ভাল্লুক যখন আসলো তখন অবশ্যই তারা পালানোর রাস্তা খুঁজতেছিল, তাই না? পালানোর রাস্তা খুঁজতেছিল। আচ্ছা, তো কি করলো, একটা বন্ধু কি করলো, দ্য ফার্স্ট ফ্রেন্ড কি করলো, সে হি ক্লাইম্ব দ্য ট্রি। এটা হবে আমাদের 4 নম্বর। আচ্ছা, বাট দ্য ল্যাটার কুড নট ক্লাইম্ব, এখানে একটু বানান ভুল আছে, ডাবল টি হবে। আচ্ছা, বাট দ্য ল্যাটার কুড নট ক্লাইম্ব, দ্বিতীয় জন গাছ বাইতে পারলো না। অন্য কোনো উপায় না দেখে সে কি করলো, lay down on the ground and feigned death, মাটিতে শুয়ে মরার মতো পড়ে থাকলো। এরপরে ভাল্লুকটা আসলো, the bear smelled his ears, nose and face, ভাল্লুকটা তাকে শুকে দেখলো। দেখার পরে কি করলো, দেখার পরে ভাবলো যে তুমি মৃত, তারপরে চলে গেল। এটা হলো খুব সহজ একটা গল্প, যেটা ছিল আমরা ছোটবেলা থেকে সবাই জানি, সেজন্য আমরা সহজে এটাকে সাজিয়ে ফেলতে পারলাম। বাট যদি এরকম কোনো রিঅ্যারেঞ্জ আসে, যে রবীন্দ্রনাথ ঠাকুর এই করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী আসতো ধরো, তাহলে কিভাবে করবে? তাহলে ওই যে বলেছিলাম যে সাল দেয়া থাকবে, এই ঘটনার পরে এটা করেছে সেটা দেয়া থাকবে। তোমার কথা হলো যে তোমাকে মিলাতে হবে কোনটার পরে কোন ঘটনা ঘটা সম্ভব, ঠিক আছে? যদি মনে হয় যে এটার পর এটা ঘটা সম্ভব না, তাহলে সেটা হবে না। যেমন প্রথমেই তুমি এই লাইনটা দিতে পারবে না, সাডেনলি দে কেম অ্যাক্রস আ বেয়ার, ঠিক আছে? এটার প্রথম লাইনে তুমি দিতে পারবে না, এটা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, কমপ্লিট ইট, গিভ সুইটেবল টাইটেল টু ইট। আচ্ছা, স্টোরি রাইটিং এর জন্য আমার প্রথম সাজেশন হলো যে তোমরা এটাকে কখনোই এটাকে ন্যারেশন আকারে লিখবে না। ন্যারেশন আকারে লিখলে হয়তো 10-এ 7-8 পাবে, ঠিক আছে? ন্যারেশন আকারে লিখলে হয়তো ভালো নাম্বার, মোটামুটি নাম্বার পাবে, বাট একদম হাইস্ট পসিবল নাম্বারটা নাও পেতে পারো, ঠিক আছে? গল্প যখন আমরা বলি তখন আমরা মূলত কি চাই, গল্পের মধ্যে মানুষ কি চায়? রসিকতা চায়, তাই না? গল্প যদি কাঠখোট্টা ইয়ের মতো হয়, খবর পড়ার মতো হয়, তাহলে তো সেই গল্প পড়ে মানুষ মজা পাবে না। তুমি গল্প লিখতে পারতেছো কিনা এটা জানতে চাচ্ছে তোমার কাছে। তোমার কাছে যদি ন্যারেশনই জানতে চাইতো, তাহলে তোমাকে প্যারাগ্রাফ লিখতে দিত, স্টোরি লিখতে দিত না। তো প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে, ন্যারেশন আকারে লেখা যাবে না, ঠিক আছে? লিখতে হবে কি আকারে? ডায়লগ আকারে। ডায়লগ আকারে মানে কি এরকম যে লিখলে যে ধরো ওই অন দ্য স্কুল বাই নেম আরিফ, আচ্ছা, কিভাবে লিখবে? আরিফ ওল্ড ওম্যান, না, এভাবে লিখবে না। কিভাবে লিখবে? আচ্ছা, এই গল্পটা যেহেতু আমরা অনেকে জানি না, আমরা অন্য একটা গল্প দিয়ে এক্সাম্পল নিই। ফর এক্সাম্পল, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস মানে আর কি, খরগোশ আর কচ্ছপের গল্প যেটা। যেমন দ্য র্যাবিট থট, দ্য হেয়ার থট, আচ্ছা র্যাবিট লিখি বলছি, সমস্যা নেই। দ্য র্যাবিট থট লেটস স্লিপ। তুমি এভাবে না লিখে যদি এভাবে লিখতে যে দ্য র্যাবিট থট অফ স্লিপিং, এভাবে যদি লিখতে, দেখো র্যাবিট থট লেটস স্লিপ, এটা শুনতে একটা বেশ একটা বলবো
এটা শুনতে একটা বেশ রসিকতা সম্পন্ন মনে হচ্ছে, ঠিক আছে? রসিকতা না তো, রসিকতা তো কি ইয়ার কি রস বোধ আছে এর মধ্যে একটা। র্যাবিট থট লেটস স্লিপ, একটু ঘুমাই, দেখি তো কেমন লাগে। আচ্ছা, আর এখানে দ্য র্যাবিট থট অফ স্লিপিং, র্যাবিট ভাবলো ঘুমানোর কথা, র্যাবিট ঘুমানোর কথা ভাবলো। দুইটার মধ্যে কিন্তু শুনতে অনেক তফাৎ আছে। কিংবা ধরো আরেকটা এক্সাম্পল, ধরো যে সিংহ আর ইঁদুরের গল্প যেটা আছে, ধরো যে দ্য লায়ন wanted to eat the mouse, the lion wanted to eat the mouse, এটা শুনতে কেমন লাগে? আর লায়ন রোড, গর্জন করে উঠলো, গর্জন করে উঠে কি বললো? দ্য লায়ন রোড, আই এম গোয়িং টু ইট ইউ নাও, এরকম ব্যাপার। তো এরকম যখন থাকবে, এটা শুনতে দেখো অনেকটা সিনেমাটিক, অনেক ড্রামাটিক লাগে। হ্যাঁ, আসল ওয়ার্ডটা মনে পড়ছে আমার, রসিকতা না, এটা হলো ড্রামাটিক। গল্প যখন আমরা পড়ি বা শুনি তখন আমরা একটু নাটকীয়তা পছন্দ করি, ঠিক আছে? আমরা চাই একটু শুনতে একটু নাটকীয় লাগুক, মজা লাগবে একটু, সেজন্য আমরা ওইভাবে শুনতে চাই গল্পগুলো। এবং এইভাবে যারা গল্প পড়ে, অনেক অনেক রসিয়ে রসিয়ে হাত পা নেড়ে নাচিয়ে নাচিয়ে বলে, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কথাবার্তা আমরা কেন শুনি? এই কারণে। একই কথা, যে স্ট্যান্ড আপ কমেডিয়ান না, সে এক জায়গায় গিয়ে বললে একরকম শোনাবে, লোকে একরকম মজা পাবে, আর একজন কমেডিয়ান বললে অন্যরকম মজা পাবে, কারণ এই কমেডিয়ানের মধ্যে বলার মধ্যে একটা নাটকীয় ভাব আছে। তো গল্প লেখার জন্য এই নাটকীয়তাটা জরুরি, সেজন্য আমি বলবো ন্যারেশন আকারে না লিখে অবশ্যই অবশ্যই ডায়লগ আকারে লিখতে। আচ্ছা, গল্প লেখার নিয়মটা মূলত তোমাদের ন্যারেটিভ প্যারাগ্রাফের মতো। তোমরা যদি প্যারাগ্রাফের ক্লাস না করে থাকো, আমি খুব স্ট্রংলি রিকমেন্ড করতেছি রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাসটা না করলেও প্যারাগ্রাফের ক্লাসটা অবশ্যই অবশ্যই করো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। প্যারাগ্রাফের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফের জন্য অনেকে আমরা প্যানিক করি, এবং প্যানিক করার কারণে দেখা যায় যে প্যারাগ্রাফ ঠিকঠাকভাবে লিখলেও আমরা ধরা খেয়ে যাই কোনো না কোনো ভাবে। তো এটা লেখার সিস্টেমটা অনেকটা গল্প লেখার সিস্টেমটা অনেকটা ন্যারেটিভ প্যারাগ্রাফের মতো, তোমাকে প্রথমে সাজিয়ে নিতে হবে। যেমন দেখো, ওয়ান ডে আ স্কুল বাই নেম রারি ফজলি হবে, আচ্ছা, ইন রিপ্লাই শি টোল্ড হিম দ্যাট, ধরো যে সে ওল্ড ওম্যানের কাহিনী হলো, আরে এই ওল্ড ওম্যানের কাহিনী হলো যে তার আগে অনেক সম্পত্তি ছিল, তার ছেলে তাকে বের করে দিছে, তাই তার আজকে এই অবস্থা। তখন আরিফ কি করলো? আরিফ গিয়ে বিষয়টা, আরিফ কি করলো? আরিফ গিয়ে ধরো যে আহ, বিষয়টা তার ছেলেকে জানালো, তার ছেলেকে বোঝালো, তারপরে নৈতিকতার গল্প দিল, এরকম দেওয়ার পরে এই ছেলেটা বুঝে কনভিন্সড হয়ে এই ওল্ড ওম্যানকে আবার তার নিজের ঘরে ব্যাক নিয়ে নেবে। ধরে নেওয়া একটা কাহিনী, এটা গল্প না আসলে, এটা আসলে গল্প না। তোমাকে সেটা সাজাতে হবে ওইভাবে, মাথার মধ্যে হোক, বা যদি তোমার মাথার মধ্যে না কুলায়, তুমি এভাবে ওই যে ফ্লো চার্টের মতো করে এভাবে গল্পের ঘটনাগুলো সাজিয়ে নেবে। সাজিয়ে নেওয়ার পর তারপর লেখা শুরু করবে, ঠিক আছে? লেখা যখন শুরু করবে তখন অবশ্যই অবশ্যই ট্রানজিশনাল মার্কার্স ইউজ করো। ট্রানজিশনাল মার্কার কি? একটার পর আরেকটা ঘটনা ঘটতেছে এরকমটা বোঝানোর জন্য যে মার্কার গুলো ইউজ করা হয়, যেমন নেক্সট, তারপরে দেন, আফটার দ্যাট, ইন দি এন্ড, ইত্যাদি, এরকম আরো অনেক আছে।
আচ্ছা, HM শাকিল আহমেদ কমেন্ট করেছে, ভাই একটা গান শোনাও। আচ্ছা, তো এই ট্রানজিশনাল মার্কার গুলো ইউজ করে তোমরা গল্পগুলো লিখে কমপ্লিট করবে, এবং অবশ্যই অবশ্যই সিরিয়াল মেনটেন করবে। সিরিয়াল মেনটেন বলতে যে যে ঘটনাটা আগে ঘটেছে সেই ঘটনাটা আগে লিখবে, রিঅ্যারেঞ্জের মতো। বাট এখানে পুরোটা তোমার নিজের স্বাধীনতা। এরপরে আছে হলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং আমরা অনেকেই এটা লিখতে অনেক মানে ঝামেলা পোহাতে হয়। ভাবে আমরা অনেক সময় এক্সাম হলে বসে বসে ওই প্যানিক, সব জায়গাতেই খালি প্যানিক অ্যাটাক হয়। তো গ্রাফ বা চার্ট ডেসক্রিপশনের ক্ষেত্রে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। সেটা হলো কি, হাইস্ট ফিগার, লোয়েস্ট ফিগার। হাইস্ট ফিগার অথবা লোয়েস্ট ফিগার, দুইটাই ইম্পর্টেন্ট। চার্ট থেকে প্রথমেই তোমার হাইস্ট ফিগার আর লোয়েস্ট ফিগার বের করে নিতে হবে। এখানে হাইস্ট ফিগার হলো বাংলা, লোয়েস্ট ফিগার হলো। আচ্ছা, চার্টটা কি সম্পর্কে ছিল আমরা দেখি। লুক এট দ্য ফলোইং পাই চার্ট, ইট রিপ্রেজেন্টস পাসিং রেটস অফ ডিফারেন্ট সাবজেক্টস অফ দ্য স্টুডেন্টস অফ আ স্কুল। আচ্ছা, তার মানে বিভিন্ন সাবজেক্টে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে এই বিষয়ে এই পাই চার্টটা। তাহলে হাইস্ট লোয়েস্ট ফিগার বের করে নেব। এরপরে মাঝামাঝি যে ফিগারগুলো, ঠিক আছে, আদার্স, ওর কথা আদার্স, হাইস্ট এবং লোয়েস্ট ফিগার বাদে আদার্স, এগুলো আমরা একটা নোট রাখবো। বাট হাইস্ট আর লোয়েস্ট ফিগারটা আচ্ছা কিভাবে লিখতে হয় আমরা পরে আলোচনা করছি। আর কি করতে হয়, আর একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হলো পার্সোনাল অপিনিয়ন। পার্সোনাল অপিনিয়নটা এইভাবে না যে আই থিঙ্ক এটা, আই থিঙ্ক ওটা, বিষয়টা এরকম না। পার্সোনাল অপিনিয়ন বলতে তোমার কাছে যেটা প্রতীয়মান হয় এইভাবে, কিন্তু তুমি লিখবে প্যাসিভ ভয়েসে। তুমি এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এই পার্টটা লিখতে হবে তোমাকে প্যাসিভ ভয়েসে, পার্টটা লিখতে হবে প্যাসিভ ভয়েসে। আচ্ছা, কিভাবে লিখবো? প্রথমে আমরা হেডিংটা দেব। হেডিং বলতে মানে ইট রিপ্রেজেন্টস দ্য পাসিং রেটস অফ ডিফারেন্ট সাবজেক্টস অফ দ্য স্টুডেন্টস অফ আ স্কুল। তাহলে আমরা এইভাবে লিখবো যে the chart in the question represents the passing rates of different subjects of the students of a school. মোট কথা ওই লাইনটা কপি করে লিখতে পারো, অথবা তোমার মতো করে একটু সাজিয়ে লিখতে পারো। এরপরে কিভাবে লিখবে, এভাবে কিছু কিছু আমি মার্কার তোমাদেরকে ইউজ করে দিচ্ছি। মানে মার্কার বলতে কিছু কিছু ফ্রেজ বা কানেক্টর তোমাদেরকে আমি এখানে রেখে দিচ্ছি। এগুলো খুবই গুরুত্ব সহকারে মাথায় রাখবে, এগুলো লাইনের শুরুতে ইউজ করবে। আচ্ছা আচ্ছা, we see that অথবা it appears that এরকম, we see that বা it appears that the highest number of students students have passed in বাংলা। তারপর কি লিখবে, তারপর লিখবে যে and we see that it appears that in science we get the lowest number of students passing, ঠিক আছে, কিংবা পাস্ট বা হ্যাভ পাস্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি লিখবে, বিসাইডস, যখন হাইস্ট ফিগার আর লোয়েস্ট ফিগারের বর্ণনা দেওয়া শেষ হয়ে যাবে, তখন এই বাকি ডাটা যেগুলো আছে এগুলোর দিকে যাবে। সেখানে কি লিখবে, সেখানে লিখবে বিসাইডস ইন আদার সাবজেক্টস, বিসাইডস ইন আদার সাবজেক্টস like
ধরো ম্যাথ অ্যান্ড ইংলিশ, ম্যাথ অ্যান্ড ইংলিশ 85% স্টুডেন্টস হ্যাভ পাসড, বাট অবশ্যই শেষে লিখবে রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে হলো যথাক্রমে, যথাক্রমে যদি না লেখো তাহলে পুরো সেন্টেন্সটা তোমার ভুল হয়ে যাবে। তার মানে আমি এই দুইটা অংশ একটু রিক্যাপ করি। রিক্যাপ বলতে যে হাইয়েস্ট আর লোয়েস্ট ফিগারটার বর্ণনা দেবে, ঠিক আছে। উই সি দ্যাট বা ইট অ্যাপিয়ার্স দ্যাট highest number of students have passed in Bangla and the lowest number of students have passed in science. Besides, in other subjects like math and English, 80 and 85% students have passed respectively. Besides, in other subjects like math and English, respectively 80 and 85% students have passed. এভাবে লিখতে পারো। এরপরে কি করবে? এরপরে হলো এই গ্রাফ থেকে তোমার কি মনে হয়েছে? মনে হয়েছে যে ওই স্কুলের বা ওই ক্লাসের সায়েন্সের পড়াশোনার মান ভালো না, সায়েন্সের পড়াশোনার মান ভালো না, তবে বাংলায় পড়াশোনার মান ভালো। তখন কি লিখবে? তখন আবার লিখবে, তখন আবার ওই যে ইট অ্যাপিয়ার্স দ্যাট, আবার ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য স্ট্যান্ডার্ড অফ the subject Bangla in the mentioned class বা in the class in question is the highest। এভাবে লিখবে যে কি বাংলার মান, বাংলা পড়াশোনার মান ওই ক্লাসে বাকি অন্যান্য সাবজেক্টের পড়াশোনার মানের চাইতে তুলনামূলকভাবে উন্নত। এভাবে লিখবে, তুলনামূলক শব্দটা ইউজ করতে হবে, তুলনামূলকভাবে উন্নত। এবং সায়েন্সের পড়াশোনার মান ওই অমুক ক্লাসে সায়েন্সের পড়াশোনার মান অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু খারাপ, ঠিক আছে। বাস এটুকুই। তারপর প্রথমে আমাদের হাইয়েস্ট এবং লোয়েস্ট ফিগার নিয়ে কিছু লিখতে হয়। হাইয়েস্ট ফিগার এটা, লোয়েস্ট ফিগার এটা, ঠিক আছে। তারপরে আদারগুলো নিয়ে একটু লিখতে হয় যে এরকম এটা দেয়া আছে। তারপরে লিখতে হয় হলো তোমার নিজস্ব অপিনিয়ন। নিজস্ব অপিনিয়নটা অবশ্যই প্যাসিভ ভয়েসে লিখতে হবে, কিংবা এমনভাবে লিখতে হবে যাতে ফার্স্ট পার্সনে লেখা না হয়, ঠিক আছে। ফার্স্ট পার্সনে লেখা যাবে না। আচ্ছা, এখানে একটা হিজিবিজি হয়ে গেছে, আমি একটু আলাদা করে দিই। কখনোই ফার্স্ট পার্সন ইউজ করবে না। ফার্স্ট পার্সন যদি ইউজ করেও থাকো সর্বোচ্চ উই ইউজ করতে পারবে, আই ইউজ করতে পারবে না, ঠিক আছে। আই ইউজ করা যাবে না। আচ্ছা, এবার দেখো, তো এই হলো আমাদের চার্ট ডেসক্রিপশন ছিল। চার্ট ডেসক্রিপশন নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা একটু কাইন্ডলি আমাদেরকে জানাও। আচ্ছা আচ্ছা, আশা করা যাচ্ছে তোমাদের কোনো সমস্যা নেই। আমরা এবার ইমেইলে চলে যাই। আচ্ছা, ইমেইলের জায়গায় তোমাদের ইনফর্মাল লেটারও থাকতে পারে, আমি দুটাই দেখাই দিচ্ছি। ইমেইলের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন সেটা একটু দেখিয়ে দিই, আর এর ক্ষেত্রে ইনফর্মাল লেটারের ক্ষেত্রে সেরকম একটা। আচ্ছা, প্রথমে লিখতে হয় হলো সেন্ট, তারপর লিখতে হয় ফ্রম, তারপর হলো তারপরে সাবজেক্ট, এখানে একটু গ্যাপ দেবে, এক লাইন পরিমাণ গ্যাপ, সাবজেক্ট, তারপরে বডি। আচ্ছা,
সাবজেক্টের বডি যেহেতু আছে, অনেকেই আমরা এরকমটা ভেবে থাকি যে এটা হয়তো বা অ্যাপ্লিকেশনের মতো, অ্যাপ্লিকেশনের মতো, এটা অ্যাপ্লিকেশনের মতো না, এটা অ্যাপ্লিকেশনের মতো না। আচ্ছা, বডিটাও আমরা অনেক সময় অ্যাপ্লিকেশনের মতো করে লিখে থাকি, বাট এটাও অ্যাপ্লিকেশনের মতো না। এবং আমার দেখা মতে তোমাদের ইমেইল যেগুলো আসে এগুলো দরখাস্ত আকারে আসে না। সো তোমাদেরকে দরখাস্তের স্ট্রাকচার মেনটেন করারও কোনো দরকার নেই। বাট অবশ্যই অবশ্যই লেটারের মতো, ইনফর্মাল লেটারের মতো অত বড় করেও লেখা যাবে না। ধরো তোমার এখানে ইমেল আসছে কি বিষয়, সাপোজ ইউ আর আকাশ অফ বগুড়া and your friend Shanto who lives in Joshua. Now write an email to your friend about your progress of studies for the SSC examination. ধরো সেন্ড সেন্ড লেখার ক্ষেত্রে কি লিখতে হয়, টাইম। সেন্ড লেখার ক্ষেত্রে লিখতে হয় টাইম, এতটা PM, তারপর লিখতে হয় কি ডেট। ডেট লিখতে হয় এই যে এভাবে না, কিন্তু যে 1/1/2012 এরকম না, ঠিক আছে। ডেট লিখতে হয় 1 জানুয়ারি 2000, ধরো 2002, 1 জানুয়ারি 2002 এভাবে লিখতে হবে। টাইম লিখবে, ডেট লিখবে, এরপরে তোমার ফ্রম মেইল অ্যাড্রেস টু মেইল অ্যাড্রেস, তারপরে স্পেস, তারপর আমরা সাবজেক্ট লিখবো। এখন তোমার বিষয়টা এখানে হলো এসএসসির প্রোগ্রেস, তাহলে কি লিখবে, রিগার্ডিং। অবশ্যই অবশ্যই সাবজেক্ট লেখার সময় লিখবে রিগার্ডিং। রিগার্ডিং না লিখলে শুনতে ভালো দেখা যায়। সাবজেক্টের এখানে লিখবে রিগার্ডিং, রিগার্ডিং মাই এসএসসি প্রিপারেশন, যত সংক্ষেপে লেখা যায়। তুমি এইভাবে লিখতে পারতে যদি এটা ফর্মাল লেটার হতো, যে রিগার্ডিং মাই প্রিপারেশন অফ মাই আপকামিং এসএসসি এক্সামিনেশন, এভাবে লেখা যেত। বাট এটা যেহেতু ইমেইল, ইমেইলে বা মেসেজে আমরা সাধারণত একটি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বাট যেহেতু এটা এক্সাম, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা সেহেতু সেভাবে ইউজ করছি না, বাট স্টিল রিগার্ডিং মাই এসএসসি প্রিপারেশন এইভাবে লেখা জরুরি। আচ্ছা, এরপর আছে বডি। বডিতে ওই লেটারের মতো, বডিতে লেটারের মতো, লেটারের মধ্যে কি থাকে, যে আই হ্যাভ রিসিভড ইউর মেইল, আই হ্যাভ রিসিভড ইউর মেইল, তারপরে তুমি ভালো আছো কি না, এরকম আমার এসএসসি পরীক্ষার সম্পর্কে জানতে চেয়েছিলে, কেমন পড়াশোনা হচ্ছে, ভালোই হচ্ছে, বাংলা একটু দুর্বল বা ম্যাথে একটু দুর্বল, তাছাড়া এমনিতে সবকিছু ভালো যাচ্ছে, তোমার পড়াশোনা কেমন যাচ্ছে তুমি একটু জানাও, এই এসব লিখে, এসব লিখে নিচে এই যে এখানে নিচে আর কিছু লিখতে হয় না, এখানে জাস্ট তোমার নামটা স্বাক্ষর করে দেবে। আর আমি আমার নাম স্বাক্ষর করে দেব। স্বাক্ষর করে বলতে মানে ইয়েতে যেমন লেখা থাকে, ইমেইলে, ইমেল অবশ্যই দেখে থাকবে তোমরা, ইমেইলে যেমন লেখা থাকে। ইমেইল লেখার প্যারা নাই, ইমেইল লেখা মূলত এরকমই। তাহলে এই এই মেইল অ্যাড্রেস, তুমি যদি খালি মেইল অ্যাড্রেস আর সেন্ট এইটুকু ঠিক রাখো, তাহলে বাকিটা তোমার মোটামুটি একটু লিখলেই ভালো নম্বর পাওয়া যাবে। এবার আমরা দেখি ফর্মাল লেটারের ক্ষেত্রে। ফর্মাল লেটার আমি সেই ছোটবেলা থেকে লিখে আসছি 1 2 3 থেকে, বাট স্টিল আমরা একটু নতুন করে আবার একটু প্র্যাকটিস করব। ফর্মাল লেটার তোমরা অবশ্যই জেনে থাকবে, ফর্মাল বলতে ইনফর্মাল লেটার অবশ্যই জেনে থাকবে যে এই পাশ থেকে শুরু করলে এই পাশে শেষ করা যাবে, কিন্তু এই পাশে শুরু করে ওই পাশে গিয়ে পিছনে গিয়ে শেষ করা যাবে না, ঠিক আছে। তার মানে এখান থেকে শুরু করবে, এখানে লিখবে ডেট আর প্লেস, ডেট আর প্লেস, তারপরে একদম শুরু করে দেবে ডিয়ার অমুক, ডিয়ার অমুক লিখে প্রথম প্যারাগ্রাফটাই লিখবে, প্রথম প্যারাগ্রাফটাই লিখবে কেমন আছো না আছো এরকম, ঠিক আছে, কুশলা দেবে এবার। দ্বিতীয় প্যারাগ্রাফটাই লিখবে তোমার লেটারে সে কি জানতে চাইছে সেগুলো, ঠিক আছে। এভাবে লিখে হয়তো অনেক দূর পর্যন্ত গেল। তারপর যখন তোমার চিঠির বিষয়, ধরো এসএসসি প্রিপারেশন সম্পর্কে জানতে চেয়েছে, এটা বিষয়ে তুমি একটা লেটার লিখছো, এখানে তুমি
তোমার এই বডিতে এসএসসির প্রিপারেশন, এখানে এই অংশটাই হলো তোমার কুশলাদি বিনিময় করবে। এই অংশটায় শুরু করে একদম এই পর্যন্ত, আর এই পর্যন্ত লিখলে এই পর্যন্ত লিখবে হলো তোমার এসএসসি প্রিপারেশন সম্পর্কে। এখান থেকে আবার ভালো থেকো, সাক্ষাতে কথা হবে, হাবি যাবে, এসব লিখে ইয়ার্স এভার অমুক। আর আছে হলো যে জিনিসটা মাথায় রাখতে হবে, খাম। খাম অবশ্যই অবশ্যই যদি পেন ফ্রেন্ড হয় বিদেশে, এখন যদিও এরকম মেইল লেটার আসতে দেখি না আমি অনেকদিন, স্টিল যদি বিদেশি হয় অবশ্যই অবশ্যই এখানে একটা কথা লিখবে, বাই এয়ার মেইল। তারপরে আর যদি দেশি হয় তাহলে তাহলে যা খুশি লিখতে পারো, মানে এই অংশটা লেখা দরকার নেই। খামের সাইজ হবে 13 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার। এগুলোকে মেপে দেখে না, বাট স্টিল তোমাদের জন্য এটা একটু ইম্পর্টেন্ট, দেখতে সুন্দর দেখা যায়। এখানে ডাক টিকিট থাকবে, স্ট্যাম্প, এখানে ফ্রম, এখানে টু। এই তো ইনফর্মাল লেটার, এটুকুই, এর চাইতে বেশি আর কিছু নাই ইনফর্মাল লেটারে। তো এই ছিল আমাদের, এটা ছিল আমাদের লেটার বা ইমেইল। আচ্ছা, এরপর আছে হলো ডায়ালগ। ডায়ালগের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, ডায়ালগের ক্ষেত্রে আমরা দেখা যায় যে ধরো আমি এ, আমার ফ্রেন্ড বি, ঠিক আছে। আচ্ছা, তার ছোট ভুলটা যেটা সেটাকে বলে নিই। ধরো তোমার নাম দেয়া আছে, এখানে তুনান বা তন্নি দেওয়া আছে, কিন্তু যদি নাম না দেয়া থাকে, জাস্ট লেখা আছে যে রাইট ডায়ালগ বিটুইন ইউর ফ্রেন্ড অমুক অ্যান্ড ইউ, তখন আমরা অনেক সময় কি করি, নিজের নাম দিই। ধরো দিলাম তাহমিদ, দিয়ে এখানে আমার ফ্রেন্ডের নাম দিলাম ধরো মিলন, এভাবে লিখতে থাকি। এখন কোনটা আমি, এটা তো বোঝা যাচ্ছে, বাট আমার নাম হচ্ছে তাহমিদ, এটা কেউ জানতে চাইছে? জানতে চায় না। স্টিল এখানে আমি লিখি তাহমিদ, এখানে লিখতে হবে মাইসেলফ, মাইসেলফ মিলন, মানে মাইসেলফ আর মিলনের মধ্যে ডায়লগ। আচ্ছা, তো যেটা বলছিলাম বড় প্রবলেমটা, সেটা হলো এ আর বি। ধরো আমার আমার নাম এ, আমার ফ্রেন্ড বি, তার মধ্যে কনভারসেশন হচ্ছে। দেখা যায় কি যে তুমি এ বিশাল বড় একটা লেকচার ছাড়লো, বিশাল বড় কথা বলো, ধরো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে অনেক বড় একটা লেকচার ছাড়লো, বি শুধু লিখলো হুম, বি লিখলো হুম। তাই হয়? হয় না। একটা ডায়ালগে কি এরকম কথাবার্তা হয়? আনলেস তুমি এই পার্সনটাকে ইগনোর করতে চাচ্ছ। তো এইভাবে ডায়লগ লেখা যাবে না, ডায়লগে দুইজনের পার্টিসিপেশন জরুরি। দুইজনের পার্টিসিপেশনটাই জরুরি। এই একটা কথা বলবে, বি কোনো কোনো কথাতে অ্যাগ্রি করবে, রাজি হবে, আবার কোনো কোনো কথাতে রাজি হবে না, কোনো কোনো কথা একটু অপোজ করবে, কোনো কোনো কথা বলবে যে না আসলে এরকম না, বিষয়টা এরকম, কিংবা কখনো কখনো এক্সট্রা ইনফরমেশন দেবে যে তুমি যেটা বলেছো এটাও ঠিক, পাশাপাশি এমনটাও হয়ে থাকে। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের ডায়ালগটা সাজাতে হবে। আর একটা বিষয় হলো, ডায়ালগে অবশ্যই আহ, বেশি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, আবার বেশি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজও ইউজ করা যাবে না। আমি অনেকে এরকম করতে দেখছি যে ইউ ব্রো হোয়াটসঅ্যাপ টাইপ, ঠিক আছে, এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, এটা সিরিয়াসলি আমি করতে দেখছি। তো এই ধরনের ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, আবার খুব বেশি ফর্মাল ল্যাঙ্গুয়েজও ইউজ করা যাবে না। ঠিক আছে, তারপরে ম্যান, এই শব্দটা ইউজ করা যাবে না, নো ম্যান, এটাই আর কি। তারপরে অনেকে ইয়ে করে, ধরো যে এই কিছু একটা বলছে, অনেক সময় আমরা দিই না যে লাফিং, এরকম দেওয়া যাবে না। আমরা যদিও এরকমটা অনেক জায়গায় লেখা দেখি, আর এরকমটা দেওয়া যাবে না, এটা একদম নিষিদ্ধ।
তারপরে ধরো যে হা হা টাইপ কথাবার্তা যেগুলো আছে, হা হা, তারপরে ধরো যে ইয়ে, মোট কথা হলো মানে মডার্ন ইন্টারজেকশন যেগুলো আছে, হুররে, ইয়ে, এগুলো, এই ধরনের এগুলো ইউজ করা নিষিদ্ধ না, বাট ভেরি মাচ ডিসলাইকড এবং ডিসকারেজড। সেজন্য আমি বলবো এগুলো ইউজ না করতে, ঠিক আছে। আর এই যে লাফিং টাইপ এই জিনিসগুলো, এগুলোতে একদমই নিষেধ, এগুলো ইউজ করা যাবে না। আর দুইজনেই পার্টিসিপেট করতে হবে, একেও পার্টিসিপেট করতে হবে, একেও পার্টিসিপেট করতে হবে। আচ্ছা, এবার দেখো আদার্স। আদার্স বলতে কয়েকটা জিনিস আমি স্লাইডে রাখিনি, কারণ এটা আসলে একদিনের জন্য এক মুহূর্তে একটা ক্লাসের মধ্যে কভার করার বিষয়। একটা ক্লাস বলতে একই ক্লাসে ওই টপিক প্লাস অন্যান্য টপিক একসাথে কভার করাটা পসিবল না। তার মধ্যে একটা আছে হলো প্যারাগ্রাফ। আমি শুরু থেকে বলে আসছি প্যারাগ্রাফ নিয়ে। আমি ওয়েট করো। আচ্ছা, তার মধ্যে একটা আছে হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের যে বিষয়টা আমি এই ক্লাসের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করব, সেটা হলো প্যারাগ্রাফকে অবশ্যই অবশ্যই পার্ট বাই পার্ট লিখতে হবে। পার্ট বাই পার্ট বলতে একটা প্যারাগ্রাফে তুমি মূলত তিনটা জিনিস লেখো। একটা প্যারাগ্রাফে তুমি তোমার দাবি করো, সেই দাবির সপক্ষে প্রমাণ দাও, এবং শেষে একটা উপসংহার দাও। এই জন্য অবশ্যই অবশ্যই প্যারাগ্রাফ যখন লিখবে এই তিনটা ধাপে ধাপে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। যেমন তুমি যদি বলো যে আমার প্রিয় খেলা, আর আমার প্রিয় খেলা নিয়ে যখন আমাকে লিখতে দেবে, তখন আমি প্রথমে একটা দাবি করব যে আমার প্রিয় খেলা এইটা। ফর এক্সাম্পল ফুটবল, ফর এক্সাম্পল ফুটবল, এটা আমার প্রিয় খেলা। আচ্ছা, কেন প্রিয় খেলা, এগুলো তো কেন প্রিয় খেলা এবং কিভাবে প্রিয় খেলা, ঠিক আছে। আমি প্রথমে দাবি করলাম ফুটবল আমার প্রিয় খেলা, তো তারপরে আমাকে প্রমাণ করতে হবে যে ফুটবল কিভাবে আমার প্রিয় খেলা। তখন তুমি প্রমাণ করলে যে ফুটবলে অনেক থ্রিল আছে, ফান আছে, তারপরে গুড এক্সারসাইজ আছে, এই বিষয়গুলো লিখবে। তারপরে প্রথমে তুমি দাবি করলে যে তোমার প্রিয় খেলা ফুটবল, তারপরে তোমার দাবির সপক্ষে প্রমাণ দিলে যে ফুটবলটা এই কারণে আমার প্রিয় খেলা, থ্রিল, ফান, এক্সারসাইজ, এগুলো। এরপর তুমি একটা উপসংহার টানলে যে এই কারণেই ফুটবল আমার প্রিয় খেলা, কিংবা এইভাবে নিজের একটা অপিনিয়ন দিতে পারো যে এই কারণেই ফুটবল সারা বিশ্বে একটা প্রিয় খেলা। উপসংহারটা মূলত তুমি যে দাবি করছো এই দাবিরই একটা পুনরাবৃত্তি। এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমাদের প্যারাগ্রাফের ক্লাসে। আমি চেষ্টা করবো কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার, এবং ওই ক্লাস দেখেও যদি তোমাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। তো তোমাদের আজকের ক্লাস পার্ট যেটুকু আছে সেটা এই পর্যন্তই। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তো করতে পারো।
আচ্ছা, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। ইংলিশ ফার্স্ট পেপারে আসলে অনেকটাই ল্যাঙ্গুয়েজ স্কিল নিজের যতটুকু থাকে তার উপরে ডিপেন্ড করে, বাট স্টিল এর মধ্যে থেকেও হাইস্ট ইফেক্টিভ ওয়েতে যেভাবে তোমাদের পরীক্ষায় ক্র্যাক করা পসিবল এই অনুযায়ী আমি আমার সাজেশন দিয়েছি, এবং আশা করছি আমার সাজেশনগুলো যদি তোমরা ফলো করো তাহলে আশা করছি তোমাদের ইংলিশ পরীক্ষায় এসএসসিতে কোনো ধরনের সমস্যা হবে না। কারণ আমি যা যা সাজেশন দিয়েছি তো আমি নিজে মানতাম জন্য আমি তোমাকে এই সাজেশনগুলো দিয়েছি, এবং আমার এই নিয়ে কোনো ধরনের সমস্যা পাইনি। তো ভালো থাকবে, এবং পরীক্ষা পরীক্ষার মাঝখানে কোনো ধরনের এক্সট্রা কোনো ধরনের অ্যাক্টিভিটিতে জড়ানোর কোনো প্রয়োজন নেই। আপাতত পরীক্ষা নিয়েই বিজি থাকো এবং পড়াশোনা করো ঠিক মতো, এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো সুস্থ থাকার চেষ্টা করো। টিল দেন স্টে ফাইন। আসসালামু আলাইকুম।